এতদিনের ক্লাস তো আমিও সব খেয়ে বসে আছি, আর তোমাদের তো অবশ্যই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ম্যাম হুম। ম্যাম ক্লাসটা কি আরেকবার শুরু থেকে একটু রিভাইজ করা যাবে, যদি আপনি মনে করেন তাহলে? হ্যাঁ, যাবে না কেন? তোমরা কি ক্লাসে ছিলে? অনেকে আবার বিরক্ত হয়ে যাবে যে ম্যাম এই হাবিজাবি আবার কি দেখাচ্ছে এগুলো। তো একবার পড়িয়েছি হাসছে কে? ম্যাম ডিস্ট্রিবিউশন অফ উইডস পড়ানোর কথা ছিল। ডিস্ট্রিবিউশন না, ডিসপার্সেলও বোধহয় আমি কিছু অংশ কথা খুব বলেছিলাম। বেশি হয়নি ম্যাম, আমি ইউটিউবে জি, দেওয়া ছিল ম্যাডাম। তো আমি ওয়েবসাইটে দেখলাম। আচ্ছা, সমস্যা নাই, আমি আজকে শুধু ডিস্ট্রিবিউশনটা একটু আলোচনা করে যাই। হ্যাঁ, জি ম্যাডাম। টপিক কম্পিটিশন জাস্ট টাচ করে যাব। আমি তো স্লাইডও আজকে দেখাতে পারছি না তোমাদের। তো নেক্সট ক্লাসে আমি ফিজিক্যালি, যেহেতু আমরা অফলাইনে ক্লাস করব, এবং স্লাইড যা কিছু অডিও ভিজুয়াল এভরিথিং উই উইল সি ফেস টু ফেস টুগেদার। ঠিক আছে? তো আজকে যারা এসছো অনেক 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 থ্যাঙ্কস তোমাদের, কষ্ট করে ক্লাসে জয়েন করেছো। এই সময় নিশ্চয়ই কারো আড্ডা ছিল, কারো গল্প ছিল, বাইরে ঘুরতে যাওয়া ছিল, তাই না? শুনতে পাচ্ছি? ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে বললাম তো আজকে লাস্ট মেবি লাস্ট ক্লাস অনলাইন। সো হয়তো বা খুব বেশি পড়াশোনা করাবো না তোমাদের, একটু গল্প করি, তোমাদের কিছু কথাও শুনবো। সামনে অনেক কথা বলা যায় না, সেগুলো আজকে বলতে পারো, সমস্যা নেই। যেটা হচ্ছে যে আগাছা আগাছা তো খুব ভালো জিনিস না আসলে, কিন্তু যেহেতু ক্রপ প্রোডাকশনের জন্য আমাদেরকে আগাছাকে দমন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সো আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসে গল্প করছিলাম যে কোনো একটা জিনিসকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, বা সে তার সাথে ইন্টিমেট হতে চাও, খুব ক্লোজ হতে চাও, তাহলে ফার্স্ট কি জানতে হবে আসলে ওই জিনিসটা কি, তাই না? বা তোমার কোনো ফ্রেন্ড সাপোজ নতুন করে কারোর সাথে তোমার পরিচয় হচ্ছে, তার তুমি খুব ভালো ফ্রেন্ড হতে চাও, অথবা তার তোমার একদম পছন্দ না, তার থেকে একটু দূরে থাকতে চাও, সেক্ষেত্রে কি করবে? আসলে তার ভালো দিক, খারাপ দিক, উইক সাইড, স্ট্রং সাইড, তার লাইকিং ডিসলাইক, এগুলো সব তো জানতে হয়, তাই না? তারপরে না আমরা ডিটেক্ট করতে পারি বা ডিসাইড করতে পারি যে আমি একে, এই ফ্রেন্ডের সাথে আমি আসলে মিশবো কিনা বা কিভাবে মিশবো। তো উইড আসলে কিছুটা তাই, যেহেতু ক্রপ আর উইড একই সাথে একই জমিতে জন্মায়, একই তাদের লাইফ স্প্যানটাও একই রকম, অনেক ক্ষেত্রে ফুড হ্যাবিটটাও একই রকম। যেমনটা তোমরা হলের বা মেসের একই রুমে 3 জন থাকো, 4 জন থাকো, বা এর মধ্যে দেখা যাচ্ছে যে মোস্টলি হয়তো বা একই এজের, কাছাকাছি এজের সবাই থাকছো, তাই না? ফুড হ্যাবিটটাও অলমোস্ট সিমিলার। তো উইড অ্যান্ড ক্রপ আর লাইক ইউ অল। ঠিক আছে? তো উইড কে যদি আমার আমার টার্গেট হচ্ছে যে আমি উইড কি জিনিস জানবো, এটা আসলে উইডকে আমি কন্ট্রোল কিভাবে করব, এই জন্য জানা, তাই না? আগাছা নিয়ে তো আমরা আগাছা আবাদ করে কি বিক্রি করব? কিছু কিছু গ্রাস আমরা কাল্টিভেট করি, যেটা তোমরা লেভেল 1 সেমিস্টার 1-এ জেনেছো, তাই না? প্যারা, নেপিয়ার, এগুলো কিছু গ্রাস আছে যেগুলোকে আসলে কমার্শিয়ালি কাল্টিভেট করা হয় ফর সেলিং, তাই না? কিন্তু আগাছা যেগুলো হয় ফসলের জমিতে, এগুলো কিন্তু আমাদের মেইন টার্গেট থাকে এটাকে রিমুভ করতে হবে ফ্রম দ্য ক্রপ ফিল্ড। তো রিমুভ করার জন্য আসলে আগাছার অনেকগুলো বিষয় জানতে হবে। সে কি খেতে পছন্দ করে, কি খেয়ে থাকছে, কোন পরিবেশে ভালো জন্মাচ্ছে, কিভাবে তার ডিসপার্সেল হচ্ছে, তার প্রপাগেশন কিভাবে হচ্ছে। তো প্রপাগেশন সম্পর্কে একটু আইডিয়া হয়েছে। যে বলেছো যে ক্লাসটা রিপিট করা যায় কিনা, আমি যখন তোমাদের অফলাইনে ক্লাস নিব তখন শুধু প্রপাগেশন না, আমি ট্রাই করব ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে তোমাদের উইডের ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাও আমি তোমাদেরকে একটু রিভিউ করিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাম। কারণ আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমরা বোধহয় উইডের ক্লাসিফিকেশন বা উইডের একদম বেসিক জিনিসগুলো একটু আর একটু ক্লিয়ার হওয়া ভালো। কারণ থিওরি এবং প্র্যাকটিক্যালে তোমাদের অলমোস্ট 50% যেহেতু উইড নিয়ে, সেক্ষেত্রে উইডটা আর একটু এমফাসিস দিয়ে বা একটু ক্লিয়ার জানা থাকলে ভালো। কারণ আমি উইড পার্সোনালি খুব পছন্দ করি। সেক্ষেত্রে আমি চাইবো যে তোমরাও ঠিক আমার মতো করেই আগাছাকে পছন্দ করো। ঠিক আছে? কারণ তোমাদের অ্যালবাম করতে হবে, আগাছা ভালো না লাগলে তো আসলে
সেটা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো আজকে আমি যেটা তোমাদের একটু টাস্ক দিয়ে যাচ্ছি সেটা আমি আবারও প্রয়োজনে তোমাদের অফলাইন ক্লাসে ডিসকাস করব। যেহেতু আজকে আমরা একটা সিটিং দিয়েছি, বসেছি সবাই মিলে একসাথে ক্লাস করার জন্য, তো পড়ালেখার একটু গল্প করি, গল্প করে তারপর আমি তোমাদের গল্প শুরু করছি যদি তোমাদের সময় থাকে। সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটার নাম লিখো। আমি আসলে তোমাদের কোনো কপি দেখাচ্ছি না, কোনো স্লাইড দেখাচ্ছি না। উই উইল রিপিট অল ইন অফলাইন। সো এই চ্যাপ্টারটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু সিজন, সয়েল, ল্যান্ড, ক্রপ অ্যান্ড ক্রপ প্রোডাকশন। এই চ্যাপ্টারগুলো দেখেছো, তোমাদের হয়তো বা সিলেবাস থাকলে জানা থাকতে পারে। তো ফার্স্ট যদি আসি, ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু সিজন। তো আমি বারবার আসলে ক্লাসিফিকেশনেই ফিরে যেতে চাচ্ছি, এ কারণে আমার ক্লাস মানে নিতে কমফোর্ট ফিল হচ্ছে না, কারণ ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমার মনে হয় যে তোমরা যখন ক্লাসিফিকেশন পড়েছো, অ্যাকর্ডিং টু লাইফ সাইকেল একটা ক্লাসিফিকেশন ছিল, বেসিস ছিল, মনে পড়ে একটু করে? অ্যাকর্ডিং টু লাইফ সাইকেল অর অন্টোজেনি, মনে আছে? আচ্ছা, এটাতে কি কি ছিল? একটা ছিল তোমার অ্যানুয়ালস, বাইএনিয়ালস আর পেরিনিয়ালস, তাই না? তো অন্টোজেনি লাইফ সাইকেলের সাথে কিন্তু সিজনটাও চলে আসে। সিজন যেহেতু তোমার যেগুলো অ্যানুয়ালস এর মধ্যে আমরা বলি যে কিছু আছে খরিফ অ্যানুয়াল, যেগুলো খরিফ সিজনে জন্মায়। খরিফ সিজনে ওই একটা সিজনের মধ্যে তার ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ বোথ লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে, সেটাকে বলি আমরা অ্যানুয়াল, সেই উইড গুলোকে বলি। তো অ্যানুয়ালের মধ্যে কিছু আছে খরিফ অ্যানুয়াল, যেগুলো খরিফ সিজনে জন্মায়, আর যেগুলো রবি সিজনে জন্মায় সেগুলোকে রবি অ্যানুয়ালস বলি। তো তোমাদের সবার কাছে কি এই শীটগুলো অলরেডি পৌঁছে গেছে নাকি? উইড সায়েন্সের শীটগুলো সব আই থিংক তোমাদের কাছে আছে, জি ম্যাডাম, আমরা নিয়ে নিছি তো। নিয়ে নিছো তাই না? এটা থাকার কথা, কারণ এগুলো অনেক বছর ধরে এই শীটগুলো চলে আসছে, খুব বেশি চেঞ্জ করা হয় না, যেহেতু সিলেবাসের সাথে একদম মিলিয়ে করানো এগুলো। এটা মোস্টলি মমিন স্যার আসলে এটা প্রোভাইড করতেন আগে, তো আমরাও সেটা ফলো করতাম। তার সাথে হয়তো এক্সট্রা কিছু এক্সাম্পল আমরা ট্রাই করি, একটু নতুন ম্যাম, কিছু এক্সাম্পল অ্যাড করার। বলো। ম্যাম, মমিন সাহেব একটা শীট পাইছি, আপনি কি আলাদাভাবে কোনো শীট প্রোভাইড করেছিলেন? না 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 না, মোমিন স্যার যে শীটটা দিয়েছেন ওই সেম শীটই, আসলে টপিকসটা তো সেম। এখানে আসলে খুব বেশি নতুন করে অ্যাড করার বা ওখান থেকে ডিডাক্ট করার সুযোগ কম। হয়তোবা কিছু এক্সাম্পল গুলো আমরা চেষ্টা করব একটু ডিফারেন্ট করার। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি তোমাদের তো অ্যালবাম করতে গেলে অ্যাটলিস্ট 60 to 65 উইড লাগাতে হবে, এবং সেই আগাছাগুলোর প্রত্যেকটাকে তোমরা চিনবে। আর তার সাথে কিছু সায়েন্টিফিক নেম তো জানা হয়েই যাবে। তো যদি ক্লিয়ারলি আগাছাগুলো চিনতে পারি, জানতে পারি আগাছাগুলো সম্পর্কে, তাহলে এই যে বিভিন্ন যে ক্লাসিফিকেশনের ভিতরে যে এক্সাম্পল গুলো, সব টপিকসে যে এক্সাম্পল গুলো আসবে, সেগুলো আমার মনে হয় একটু চেঞ্জ আসতেই পারে। তাই না? সবাই যদি কমন একেবারে মানে একই এক্সাম্পল দিয়ে যায়, রবি সিজনে তো অনেক আগাছা হয়, কয়েক হাজার লাখ আগাছা হয়, আমরা তো সব পড়ি না, আমরা গুটি কয়েক পড়ি। তার মধ্যেও দেখা যাচ্ছে যে সবাই দেখা যাবে সবার ওই শীট দেখে যেহেতু পড়া, তো রবি অ্যানুয়ালস এ যদি আমি এক্সাম্পল খুঁজি, সবার খাতায় দেখবো যে সেনোপোডিয়াম অ্যালবাম বথুয়া আর হচ্ছে তোমার তিত বেগুন বা যেগুলো শীটে আছে, এর বাহিরে আমরা চিন্তাও করতে পারি না। কিন্তু এগুলো ছাড়াও আসলে রবি সিজনে তো আরো অনেক আগাছা হয়, সেগুলো তোমরা দেখো, কালেক্ট করো, লাগাও। কিন্তু হচ্ছে যে এক্সাম্পল যখন লিখতে বলা হয় বা ভাইবা জিজ্ঞেস করা হয়, তখন তোমরা ওই শীটের বাহিরে একটা ওয়ার্ডও বলতে পারো না বা চাও না, আমি জানি না তোমাদের এটা ধারণা কিনা যে শীটের বাহিরে বললে নাম্বার পাবা না, বা শীটের বাহিরে অ্যান্সার করলে নাম্বার পাবে না। বিষয়টা তো সেরকম না, তোমাদের জন্য ওপেন। তোমরা সৃজনশীল পড়ে আসছো, তোমাদের মনে হয় আমার থেকে আরো অনেক ভালো জানার কথা, ক্রিয়েটিভিটি। তো ওই শীট দেখে দেখে, শীট তো একটা তোমাদেরকে আমরা দিচ্ছি, তার সাথে তোমরা চাইলে আমি কিছু বইয়ের রেফারেন্স দিয়ে দিব, কিছু ওয়েবসাইট দিয়ে দিব, যেগুলো দেখে তোমাদের আগাছা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হবে। আর আমার টেন্ডেন্সি হচ্ছে যে তোমরা যাতে আগাছাগুলো অ্যাটলিস্ট
হ্যালো, আসসালামু আলাইকুম। মানে ফ্লাওয়ারকে যেভাবে দেখেছো সেভাবে যেন আগাছাগুলোকেও তোমরা বুঝতে পারো, আগাছা দেখে চিনতে পারো, দেখে যেন মনে হয় যে না এই আগাছাটা আমি পড়েছিলাম। এখন শুধু না, এখন থেকে অনেক বছর পরেও যেন তোমার মনে হয় যে না ঠিক আছে, এই আগাছাটা আমি অনার্সের একটা সেশনে পড়েছিলাম। তুমি সেটা এগ্রিকালচার ফিল্ডে জব করো আর না করো, তুমি যেমন ছোটবেলায় গোলাপ ফুলের গাছ দেখছো, এখনো কি ভুলে গেছো? তোমাকে কি প্রতিবার মনে করায় দিতে হয়? হয় না। তো এই আগাছাটাকে আমার টার্গেট থাকবে, আমি আমার প্র্যাকটিক্যাল গ্রুপে বলেছি যে আমার টার্গেট থাকবে তোমার মাথায় আগাছা ঢুকিয়ে দেওয়া, বাকিটা আগাছা নিজেই করবে। তো আমি আমার বেস্ট ট্রাই করব এটাতে। আর আমি জানি আমি অনেকখানি পারবো, এটুকু কনফিডেন্স আমার আছে। ঠিক আছে, এটা আমি একজনকে দেখতে পাচ্ছি 1901-039 আছো তুমি? Understood. 1901-039 Ma'am, present. প্রেজেন্ট আছো। তোমার নাম কি? Mohsin Akhtar Ruhani. আচ্ছা, তোমাকে কেন জিজ্ঞেস করেছি বলো তো, তুমি আছো কিনা? আপনার নামের সঙ্গে মিল আছে সেজন্য। না, হঠাৎ করে চোখ পড়ে গেল, তো চোখ পড়ে মনে হলো যে আসলে আমি কি ভুল দেখছি নাকি ঠিক আছে। তো ক্লাসিফিকেশনটা ফার্স্ট, আসলে এটা খুব 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 ক্লিয়ার থাকা দরকার। তারপরে হচ্ছে যে বাকিগুলো, আর আমার মনে হয় অনেকের কাছে ক্লিয়ার, ওই অনেক সময় আমরা হুট করে জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারি না। সো ডিস্ট্রিবিউশন অফ উইডস ইন রিলেশন টু সিজন যখন আমি চিন্তা করব, তাহলে হচ্ছে যে এখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে যে একটা মানে পার্টিকুলার সিজনে যেসব আগাছা হয় সেটার সাথে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়। যেমন তোমার গমের ফিল্ড আছে, হুইট ফিল্ড যদি চিন্তা করি, হুইট ফিল্ডে হয়তো বা বথুয়া হচ্ছে, শাকনটে কাটানটে হচ্ছে, তার সাথে হচ্ছে যে তোমার বনকপি, বনমূলা, এই ধরনের আগাছাগুলো হয়। আবার দেখা যাচ্ছে যে এই আগাছাগুলো যেহেতু সিজনাল, অ্যানুয়াল উইড, এগুলো কিন্তু যখনই রবি সিজনের ক্রপ শেষ সেই সময়ের মধ্যে রবি সিজনের উইড গুলোরও লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যায়। তাহলে যখন আগাছা যখন একটা ফসল শেষ হয়ে যায়, আগাছার লাইফ সাইকেল যেহেতু শেষ হয়ে যায়, তুমি নর্মালি এই আগাছাগুলোকে খরিফ সিজনে পাবে না। তাহলে খরিফ সিজনে কি আগাছাগুলো ডিস্ট্রিবিউশন পসিবল? পসিবল না। মোস্টলি এগুলো যেহেতু ক্রপের সাথে জন্মায় এবং ওই সিজনে, স্পেসিফিক সিজনে জন্মায়, সেই আগাছাগুলো কিন্তু শুধুমাত্র ওই সারা বছর যদি তাদের সেগুলো হয়, কিন্তু তারপরও ডিস্ট্রিবিউশনটা কিন্তু ওইভাবে হয় না। তো বাংলাদেশে আমি যে দু একটা নাম বলেছি, এগুলো ছাড়া কি তোমাদের জানা আছে আর কোনো আগাছার নাম কারো তোমাদের মধ্যে, যে রবি সিজনে জন্মায় এমন কোন আগাছার নাম জানি আমরা? জানি না। ম্যাডাম বনমসুর। বনমসুর, গুড। আর বনমসুরের সাথে আরেকটা খুবই কাছাকাছি নাম আরেকটা আছে, আমার মনে হয় তুমি সেটাও জানো। বনতামাক, রাইট। বনমসুরকে বলে ফসকা বেগুনো হয়, গুড। রিয়াদ, একটু আগে তোমাকে খুঁজছিলাম যে হ্যারি পটার কই। রিয়াদের কি হ্যারি পটার পছন্দ নাকি রেডক্লিফ কে পছন্দ? না, এর নাম কি জানো? হ্যারি পটার না এটা? আমি যে হ্যাঁ ম্যাম, হ্যারি পটার। জি ম্যাম, হ্যারি পটার। ভাই হ্যারি পটার। হ্যারি পটারের ভালো নাম কি? ড্যানিয়েল র্যাডক্লিফ। ড্যানিয়েল র্যাডক্লিফ ছোটবেলায় বেশি সুইট ছিল, বড় হয়ে পচা ম্যাম হয়ে আপনি গেছে। কোন হাউস? হ্যাঁ, আপনি কোন হাউস? আমরা গ্রিফিন্ডর, মানে আমি গ্রিফিন্ডর। আপনি কোন হাউস? এটা তো বলা যাবে না, এটা তো বলা যাবে না। ম্যাম এখন তো স্পাইডারম্যানের যুগ চলতেছে। স্পাইডারম্যানের অনেক 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 যুগ পার হয়ে, স্পাইডারম্যান তোমাদের যখন তোমরা দেখতে শুরু করো নাই সেই সময় আমি দেখেছি, আর তোমরা দেখছো এখনকার লেটেস্ট কম্বাইন্ড স্পাইডারম্যান নতুন আসছে না একটা? এই ম্যাম পরশুদিনই আসছে। পরশুদিন আসছে। আমার ছোট ভাই আজকে ওর ফাইনাল পরীক্ষা শেষ হলো, পরীক্ষা দিয়ে এসেই দেখি যে স্পাইডারম্যান দেখা শুরু করেছে, তার মানে সে আগে থেকে জানতো, আজকে তার মনে সময় হয়েছে, পরীক্ষা দিয়ে এসেই শুরু করছে। তো আমাকে খুব মানে জোর করে নিয়ে গিয়ে বসালো যে আপু আসো একসাথে দেখি, কিন্তু আমার আসলে এখন আর অত সময়ও হয় না, দেখ অনেক কাজ থাকে। একদম মিলে গেছে ম্যাম, আমি তো মাত্র ডাউনলোড বসাইলাম একটু মাত্র আগে। ডাউনলোড বসাইছো?
মানে ওই কারণে কি জুমে ইয়ে কম আসতেছে? আমি তো দেখছি, আমি তো দেখেই আজকে ফেলছি, হয়েছে। যেদিন মুক্তি পেয়েছে বুঝতে সেদিনই পারছি না, দেখছি। কত অ্যাডভান্স তোমরা হচ্ছে যে হ্যারি পটারের অভিনেতা, ওর ভালো নাম ড্যানিয়েল র্যাডক্লিফ, এটা ঠিক মনে রাখতে পারো, কিন্তু বথুয়ার সায়েন্টিফিক নেম যে সেনোপোডিয়াম অ্যালবাম, ওর ফ্যামিলি হচ্ছে সেনোপোডিয়েসি, এটা খুব সুন্দর করে ভুলে যাও। কেন রে বাবা? ম্যাম পড়তে তো মন চায় না। ভালোবাসা। পড়তে মন চায় না কেন? পড়তে মন চাইতে হবে, পড়তেই তো আসছি না। ম্যাম পড়ার ভিতর পড়াশোনার রসকস নাই। সাথে সাথে সব করতে হবে। কিসের রসকস নেই? আগাছা পিসা খাওয়াবো তোমাদের রসকসের জন্য? আগাছা পিসে মানে জুস বানায় খাওয়াতে হবে? এইটাই বেস্ট হয় মানে ম্যাম। ম্যাম তিতা লাগবে তো ম্যাম। লাগবে না ইনশাআল্লাহ। ম্যাম আমরা তিতা হচ্ছে বেগুন যে তো তিতা লাগবে ম্যাম। তিতা তিতা ম্যাম লাগবে কি না, জানি একটা তোমাদের আগাছা আছে, দেখবা ওটা খেলে নাকি পাগল হয়ে যায়। তোমরা বুঝছো ম্যাম না? বন তামাক খাওয়া ম্যাম। বোন তামাক খাবা? পিটানি খাইও তার আগে। তামাকই উঠে যাচ্ছে দেশ থেকে, আর তুমি বোন তামাক খাবে না? ওই করতে হবে আসলে, তামাক যদি তখন আবাদ হয় না, বোন তামাক খাইয়াই থাকো। এখন হচ্ছে যে এই কারণে হচ্ছে যে আমার এইটুকু কনফিডেন্স আমার আছে, ওই যে বললাম না যে তিতা লাগবে বা জুস খাওয়ানো লাগবে না, আগাছা এমনিই তোমরা পড়বে। তিতা বেগুনও তিতা লাগবে না। তিতা বেগুন, তিত বেগুন যেটা, তিত বেগুনও খুব সুন্দর করে যত্ন করে তোমরা কালেক্ট করবা। তিত বেগুনের রুটও সুন্দর মতো হচ্ছে ব্রাশ করে পরিষ্কার করবা, করে তোমার অ্যালবামেও লাগাবা। ইউ উইল ডেফিনেটলি ডু দ্যাট। আর তারপরে কে যেন বললা যে কি খেলে পাগল হয়ে যায়? কি আগাছা খেলে পাগল হয়ে যায়? আমি ভুলে গেছি ম্যাম, কিন্তু নাম বলো তো। দুদিন আগে বুঝতাম। আর তুমি কি ধুতরার কথা বলছো? ধুতুরা না কি জানি ম্যাম, মনে পড়তেছে না। মনে পড়ছে না। ধুতুরার ফ্রুটটা খুবই ডেঞ্জারাস। এটা হচ্ছে যে অনেক ব্যাড ইম্প্যাক্ট আছে। তো আমরা সব খারাপ জিনিস জানবো না, কিছু জানবো, জেনে সাবধান থাকবো। কিছু ফ্লাওয়ার আছে যেগুলোর কাছে যাওয়া যায় না। আবার আগাছার মধ্যে কিছু আগাছা আছে যেগুলোর লিফ গুলোতে অ্যাসিডিক ম্যাটেরিয়াল থাকে, যেটা যদি তোমার হাতে বা স্কিনে কোথাও টাচে লাগে বা ওটা পেস্ট করে কোথাও লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম পুড়ে যায়, ক্ষত হয়ে যায়। ওই যে অনেকেই হচ্ছে হাতে উল্কি আঁকে না, তো ছোটবেলায় দেখতাম যে ওইটা দিয়ে বেশ কালো মানে পুড়ে যায় আর কি, যেহেতু পাতাটা অনেক অ্যাসিডিক। ওই অ্যাসিড আগাছাটা আমরা, হ্যাঁ ওটাকে মনে হয় অ্যাসিড ঘাসই বলে। সেটাকে হচ্ছে অ্যাসিড ঘাস, ওই যে রিয়াদ বোধহয় টেক্সট করেছে। তো অ্যাসিড ঘাসটা সাধারণত ধানের খেতে হয়। আমার বাড়ি কিন্তু একেবারেই গ্রামে, আমি মানে গ্রামে বড় হয়েছি ছোটবেলাটা একদমই। সো আমার বাড়ি থেকে যদি পিছনে বের হতাম, তাহলে বাড়ির পিছনের বাগানের পরেরটাই ছিল ধানের জমি। তো ছোটবেলায় তো আর জানতাম না যে এগ্রিকালচারে পড়াশোনা করব, কিন্তু ধান খেতে যখন হচ্ছে যে নিড়ানি দিত, উইডিং করতো, ওই উইড গুলো তো পাশে রাখতো, দেখা হয়ে যেত আসলে। তো দেখা যেত যে ওই মানে আগাছার হচ্ছে যে চেহারাগুলো অ্যাটলিস্ট চেনা ছিল। অনার্স এসে যখন আগাছা পড়েছি, তখন অ্যাটলিস্ট এটুকু মনে হচ্ছে হ্যাঁ এই আগাছাগুলো আমি ধান খেতে দেখেছিলাম, বা গমের জমিতে বেড়াতে গেছিলাম বা আলুর খেতে গেছি, তখন এই আগাছাগুলো দেখেছি। তো তোমাদের অনেকেই আছো আমি জানি এই 300 জনের মধ্যে, আই থিঙ্ক, যাদের কখনোই হয়তো বা ফিল্ডে ওভাবে যাওয়া হয় না এগ্রিকালচার পড়তে আসার আগে। এরকম আছো কি কেউ, নাকি সবাই মোটামুটি একটু হলে আগে থেকে দেখে আসছো? না ম্যাম, জীবনে কোনোদিন যাইনি ম্যাম। জীবনে কোনোদিন যাও নাই? কে তুমি বাবা? কোন দুর্ভাগ্যবান সৌভাগ্যবান, জীবনে যাও নাই? তোমার নাম ওর বাড়ি কি? আমেরিকায় মনে হয়। না ম্যাম, আমি হচ্ছে মানে ওগুলো কখনো প্রয়োজন বোধ করিনি, আর ওটা ইচ্ছাও ছিল না যে এগ্রিকালচারে পড়বো বা এই টাইপ। আমার সহ্য ছিল না প্রথম থেকে এগ্রিকালচারটা, তো হয়ে গেছে ভাগ্যক্রমে এটা। তোমার বাসা কোথায়, কোথায় বড় হয়েছো? নীলফামারী। নীলফামারীর বাচ্চা কেমন এগ্রিকালচারের জিনিসপত্র ম্যাম আমাদের চেনে? একদম মেইন প্রপারে বাসা, আর হচ্ছে মেইন প্রপারে, বাড়ি কিন্তু হলেও তো হচ্ছে মানুষ শুনতে জানে ভাই। তোমার এলাকায় হচ্ছে ইপিজেড এত নামকরা একটা জায়গা, যারা একেবারে রুরাল জিনিসপত্র নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে যে তোমার যদি নীলফামারী থেকে তুমি সৈয়দপুর আসতে চাও, ফ্লাইটে করে ঢাকা যাবা, তবুও তো রাস্তার দুই পাশে ধান ক্ষেত জমি দেখার কথা, কিন্তু কাছ থেকে ধান দেখা ক্ষেত আছে হয় না, ম্যাম, তাই কিন্তু তো? দেখিনি বা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি আগে। হয় মানে কখনো বলো।
আচ্ছা, তাহলে হচ্ছে যে মানে আগাছাকে আসলে একটু ভালোবাসতে হবে, হ্যাঁ? যারা আগে কখনো দেখি নাই, একেবারে নতুন কোনো হচ্ছে যে ফ্রেন্ডকে দেখলে আমরা একটু খুব আগ্রহী হয়ে মনে করি না? যে এর সাথে একটু পরিচিত ম্যাম আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। থিংস মনে করা যাবে না। মনে করা যাবে না যে আমি এগ্রিকালচার পড়তে আসছি। এজন্য আমাকে আগাছা পড়তে হচ্ছে। ফসল তো পড়া হইছেই আবার আগাছা পড়তে হচ্ছে। তো এইটা মনে করা যাবে না। মনে করতে হবে ইটস এ পার্ট অফ ইউর লাইফ, ইটস এ পার্ট অফ ইউর কোর্স, ইটস এ পার্ট অফ ইউর আন্ডার গ্রাজুয়েট লাইফ। হ্যাঁ? এবং এখানে যা সম্ভব যত বেশি সম্ভব নলেজ গ্যাদার করো যেটা তোমার সারা জীবন কাজে দিবে। এখন হয়তোবা মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে, কত তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সো পরে কিন্তু একটা সময় তোমার মনে হবে যখন তুমি রিকল ম্যাম আমি তো করবে। ভাই ম্যাম বেশিরভাগ আগাছাই চিনি না। তা আমার বলো। বেশিরভাগ আগাছাই চিনোর সমস্যা নাই, চিনবা, সব চিনবা। একটু আগ্রহ থাকতে হবে। আমি কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিব তোমাদের। সেগুলো তোমরা যদি চাও নিজে থেকে অতগুলো সবগুলো দেখানো তো আমার পক্ষে পসিবল হবে না। সো ওয়েবসাইটটা দিয়ে দিলে তোমাদের তোমরা দেখতে পাবে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের ক্লাসরুম গুলোতে কি ইন্টারনেট ফ্যাসিলিটি আছে? নো ম্যাম। না ম্যাম। নাই না, আমাদের বিল্ডিং এ নাই। ম্যাম ক্লাসরুমের পাশে কোনো স্যারের যদি চেম্বার থাকে ওনার চেম্বার থেকে নেওয়া যাবে হয়তো। আচ্ছা, চুরি করে, আচ্ছা সমস্যা নাই, আমরা ফোনের হটস্পট দিয়ে করতে পারবো, অসুবিধা নাই। তাহলে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো হয়তোবা। আচ্ছা থাক, শান্তিটাকে আমরা না জ্বালাই, তাই না? সমস্যা নাই, সবাই শিখবো। যারা যারা কখনোই দেখো নাই, আগাছা তো দূরে থাক, ক্রপও দেখো নাই। আমার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে ওঠার পরে আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই একটা আম গাছ থেকে আর একটা আম গাছের দূরত্ব কত? তো সে যে ডিস্টেন্সটা বলেছিল ওটা আসলে খুবই হাস্যকর একটা অ্যান্সার ছিল। তো স্যার ওরে তো প্রচুর বকাঝকা করছেই। তারপরে আসলে ওর সিচুয়েশনটা যখন স্যার শুনেছে, সে আমার ভাইবা মেট ছিল, শোনার পরে স্যার তখন মনে করেছে যে ওকে ফাইন। এবং এটা আমার জন্য, আমার লাইফের জন্য ওর ভুলটা আমার লাইফের ব্লেসিং ছিল, যে দুইটা আম গাছের ডিস্টেন্স, ও যে ডিস্টেন্স বলেছিল সেটা আসলে অনেকটা দুইটা ধান গাছের সারির ডিস্টেন্সের থেকে একটু বেশি। তো পরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ও কখনোই গ্রামে যায় নাই, ওই এগ্রিকালচার ফিল্ডে দেখে যেটুকু। আর বাকিটা হচ্ছে যে তার বাসার ছাদে টবে লাগানো ছিল আম গাছ। তো দুইটা টব হচ্ছে যে পাশাপাশি রাখলে যে ডিস্টেন্সটা হয়, ওর মাথায় ওটাই ছিল যে দুইটা আম গাছের ডিস্টেন্স আসলে এরকম হয়। তো এরকমও তো মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। তো ওইখানে এটা কোনো ব্যাপারই না যে আগাছা দেখতে হবে। তো দেখি নাই, সমস্যা নাই, নতুন করে আগাছাকে চিনবো, নতুন করে আগাছার সমস্ত কিছু জানবো, জেনে সেটারে কন্ট্রোল করব। তো কন্ট্রোলের দায়িত্ব আসলে দিয়েছি শায়লা ম্যামকে। শায়লা ম্যাম তোমাদের উইড কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা শেখাবেন। আর বাকি হচ্ছে আমার কাজ হলো উইডের কম্পিটিশন পর্যন্ত জানিয়ে দেয়া, যে ক্রপ উইড কম্পিটিশন আর কম্পিটিটিভ অ্যাবিলিটিটা কিভাবে হয়। তা আমি আসলে মনে হয় অনেক বেশি গল্প করে ফেলছি। Ma'am, তোমাদের সাথে গল্প তো করবোই। I have a question on the topic we are talking about today. Yeah. What is the, ma'am, আমার একটা question আছে আর কি। বলো। What is the parasitic and like total parasitic, semi-parasitic and independent? এটা তোমার ক্লাসিফিকেশনে কোর্স জিজ্ঞেস করো নাই কেন? না, এখন দেখলাম তো ম্যাম, এটা কি আমাকে জিজ্ঞেস করার কথা? বলো তো, এটা তো আমি জিজ্ঞেস করব যে উইডের ক্লাসিফিকেশনে তোমরা কি পড়েছো আসলে। আমি কেন বারবার বলছি যে আমি স্যাটিসফাইড না, যে তোমাদের উইডের ক্লাসিফিকেশনটা আমার মনে হচ্ছে যে আরেকটু ক্লিয়ার থাকলে আমার জন্য ভালো হতো। ঠিক আছে, প্যারাসাইট কোনগুলো বলো দেখি। প্যারাসাইট আমরা বুঝি,
জি ম্যাম। আমি তো পড়াইনি, আমি তো তোমাদের প্যারাসাইটিক উইড এগুলো তো আমার পড়ানোর টপিক ছিল না। আমি পড়িয়েছি তোমাদের ক্লাসিফিকেশনে, আমি কি প্রপাগেশনে পড়িয়েছি তোমাদের? নরমালি এই গ্রুপের প্যারাসাইট সময় শব্দটা কি আমরা পড়াইছেন বুঝি? প্যারাসাইট আমরা কাদেরকে বলি বলো দেখি? পরজীবী ম্যাম স্বর্ণলতা। হ্যাঁ, পরজীবী যেগুলো হচ্ছে যে অন্যের উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে, তার লাইফ সাইকেলটা কন্টিনিউ করে কমপ্লিটলি অন্যের উপরে ডিপেন্ড করে। আমরা অনেক সময় অনেককে মানে দুষ্টামি করেও বলি না যে ও একটা প্যারাসাইট, বা যারা একটু পুরোপুরি পর নির্ভরশীল থাকে তাদেরকে তো আমরা এভাবে অনেক সময় ফানও করি। তো তোমরা মনে হয়, আমার মনে হয় এত লক্ষ্মী ছেলে মেয়ে কেউ কখনো ম্যাম লাইফে সাকার ম্যাম। হ্যাঁ ম্যাম স্বর্ণলতা। স্বর্ণলতা তো হচ্ছে যে তোমার প্যারাসাইটিক উইড। স্বর্ণলতা আছে, তারপর তোমার কাঠকুটা আছে, কিছু কিছু উইড আছে যেগুলো তার পুরোটাই হচ্ছে যে রুট সিস্টেম থাকে, রুট থাকে, ওদের কোনো লিফ থাকে না, তো তারা কিভাবে খাদ্য তৈরি করবে? তারা কমপ্লিটলি আরেকটা কি বলে ওটাকে, ক্রপের উপরে ডিপেন্ড করে বা আরেকটা প্ল্যান্টের উপরে ডিপেন্ড করে সে তার খাদ্য থেকে শুরু করে সবকিছুর জন্য সেটার উপরে ডিপেন্ড করে। তোমরা হচ্ছে যে রাসনা পড়েছো না? রাসনা মনে আছে? আম গাছে যে ট্যাঙের নাম ছিল। হ্যাঁ ট্যাঙে রাসনা হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি, তোমরা মনে হয় এইচএসসি তে পড়ে আসার কথা। আম গাছে কোনো ধরনের প্যারাসাইট পড়েছো তোমরা? ম্যাম লাইকেন এটা। তোমাদের অনেক অনেক কিছু মনে করতে হবে, রিকল করতে হবে, টার্মের সাথে যেগুলো মিলে যায় সেগুলো তো চলে আসবে আসলে, আর বাকিগুলো হচ্ছে যে নিজ দায়িত্বেও কিছু পড়ে নিতে হবে। আর কনফিউশন গুলোর জন্য তো আমি আছি, সাথে সাথে সবকিছু না পারলেও শিখে নিব। তোমাদের কনফিউশন যেগুলো থাকবে সেগুলো আমাকে বললে আমি সাথে সাথে না পারলে পরবর্তীতে তোমাদের শিখে জানিয়ে দেব, ঠিক আছে? এখন হচ্ছে যে ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি যে ইন রিলেশন টু সিজন, তাহলে প্রথমে জানতে হবে যে রবি সিজনে কি কি উইড হয়। কিছু উইড আছে যেগুলো রবি সিজনে হয়, কিছু হয় খরিফ সিজনে, আর কিছু কিছু উইড আছে সারা বছর ধরে হয়। তো সারা বছর ধরে যে আগাছাগুলো হয় সেগুলো মোস্টলি পেরেনিয়াল উইড, ঠিক আছে? তাহলে 2 সিজনে যেগুলো হলো সেগুলো কিন্তু অ্যানুয়াল উইড গুলো। আর যেগুলো পেরেনিয়াল উইড লাইক দূর্বা, মুথা, চাপড়া, যেই আগাছাগুলো তোমরা সবসময় ক্যাম্পাসে সবখানে দেখো। চাপড়া আর দূর্বা দিয়ে তো মোটামুটি পুরো ক্যাম্পাস আমাদের ভরা, তার সাথে কিছু হয়তো বা কার্পেট গ্রাসও আছে। তো এগুলো হচ্ছে যে থ্রু আউট দ্য ইয়ার আমরা পাই, ঠিক আছে? তো এখন এগুলোর সাথে সাথে যখন তোমার সিজন আসবে, সিজনের সাথে সাথে কিন্তু আবার টেম্পারেচার আসবে, লাইট আসবে। যদি আমি বলি যে যেসব উইড রবি সিজনে জন্মায় সেগুলো উইডের জন্য ধরেই নিতে হবে যে এই উইড গুলোর হাই টেম্পারেচার দরকার নাই। এই উইড গুলোর লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য লো টেম্পারেচার দরকার, লাইটের ইন্টেন্সিটিটা কম দরকার, ডিউরেশনটা কম দরকার। তো এই জিনিসগুলো যদি তোমাকে জাস্ট তোমার ক্লাসিফিকেশন সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকে, তাহলে তোমাকে যে ধরনের ডিস্ট্রিবিউশনের ইফেক্টিভ যাওয়া হয় না কেন, সেটা তোমার ক্রপের সাথে যদি বলা হয়, যেমন কিছু জিনিস একটু সিমিলার আছে। তোমাকে যদি বলা হয় যে ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু সিজন, ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু টেম্পারেচার হতে পারে, ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু ক্রপস, এগুলো কিন্তু মোস্টলি সিমিলার ক্যাটাগরিতেই আসবে। তোমার জাস্ট জানতে হবে যে কিছু আগাছা আছে শীতকালে জন্মায়, কিছু গরমকালে জন্মায়, আর কিছু সারা বছর জন্মায়। তাহলে যেগুলো আগাছা সারা বছর জন্মায় সেগুলোর সাথে কিন্তু টেম্পারেচার বলো, লাইট বলো বা ক্রপ খুব একটা ইফেক্টিভ না। এগুলো সারা বছর যেখানে সেখানে জন্মাতে পারে, যে কোনো ধরনের পরিবেশে এগুলো জন্মায়। আর যেসব আগাছা তোমার সিজনালের ক্ষেত্রে তোমার রবি সিজনের সাথে লো টেম্পারেচারটা কানেক্ট করা যায়। এবং যখন আমরা ক্রপ বলবো তাহলে রবি সিজনে যেই সব ক্রপ জন্মায় ওই ক্রপের সাথে রিলেট করে এগুলো ডিস্ট্রিবিউট হয়। ডিস্ট্রিবিউশন কি? জাস্ট বিস্তৃতি। বিস্তৃতিটা কখন হবে? যখন ওই রিলেটেড যে ক্রপ গুলো আসছে বা ওই রিলেটেড সিজন আসছে, ওই রিলেটেড তার ওয়েদার এলিমেন্ট গুলো যখন ম্যাচ করবে, সেইটা যদি তার ফেভারেবল থাকে তাহলে আগাছাগুলো ডিস্ট্রিবিউট করবে। এগুলো আমি আবার রিপিট করব তোমাদের সাথে, সমস্যা নাই। আর এরপরে আছে ডিস্ট্রিবিউশন অফ উইডস ইন রিলেশন টু সয়েল, ল্যান্ড টপোগ্রাফি আর ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস। এগুলো আমি চাচ্ছি আসলে আরো তোমাদের সরাসরি পড়াবো, এখন আর
খুব বেশি ক্লাস নিতে চাচ্ছি না। আর ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস যেটা, এগুলো হচ্ছে জাস্ট একটা ক্রপ লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা এর ভিতরে অন্তর্ভুক্ত। সোজা বাংলায় যদি বলি, একটা ধান গাছ আমি লাগাবো, লাগানোর সময় আমার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে যে ওখানকার ল্যান্ড কেমন, তার সাথে তার কোন ভ্যারাইটি আমি লাগাচ্ছি, ওই বা কোন স্পিসিস লাগাচ্ছি, সেখানে কি ধরনের ক্রপ রোটেশন ফলো করা হচ্ছে, ওখানে কি মেথডে প্ল্যান্টিং করা হচ্ছে। তারপর এখানে কিছু পয়েন্টস আছে যেগুলো তোমাদের কাছে শীট থাকলে তোমার দেখতে পারার কথা। তারপর বলা আছে ডেপথ অফ টিলেজ কিরকম হচ্ছে, ডিগ্রি অফ ল্যান্ড প্রিপারেশন, টাইম অফ ল্যান্ড প্রিপারেশন, সিড রেট, ফার্টিলাইজেশন অ্যান্ড উইড কন্ট্রোল টেকনিক্স। তো আমি হচ্ছে যে তোমাদের আজকে জাস্ট এই পয়েন্টস গুলো নিয়ে একটু আলোচনা করি। ডিস্ট্রিবিউশন অফ উইড ইন রিলেশন টু ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস। তো ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস এর মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা এসছে এটা হচ্ছে যে ক্রপ স্পিসিস। স্পিসিস তো বুঝি কি ধরনের ক্রপ আমি লাগাচ্ছি, আমি রাইস লাগাবো নাকি হচ্ছে যে জুট লাগাবো নাকি কটন লাগাবো, সেটার উপরে ডিপেন্ড করছে যে আসলে ওই জমিতে আগাছা কেমন হবে। যারা একেবারে আইডিয়া নাই ক্রপিং প্যাটার্ন সম্পর্কে তাদেরটা না হয় একটু পরে চিন্তা করলাম, কিন্তু যারা দেখেছো বা ক্যাম্পাসে অনেকদিন ধরে তোমরা আছো, ক্যাম্পাসে আশেপাশে মেসে যাও, হলের আশেপাশে যে জমিগুলো দেখো চাষ হয়, তো একটা জমিতে দেখা গেল যে এখন ধান আবাদ হচ্ছে, ধরে নাও যে ধান আবাদ হয়ে গেল, সেটাতে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, তাহলে ওই ফিল্ডে কিছু কিছু আগাছা জন্মাবে যেগুলো পানি পছন্দ করে। যেই সব আগাছা রাস্তার ধারে জন্মায়, রাস্তার ধারে তাদের জন্য ফেভারেবল, যেসব আগাছা রবি সিজনে জন্মায়, সেগুলো কিন্তু এই ধানের জমিতে কি সার্ভাইভ করতে পারার কথা? এগুলো তো হচ্ছে ড্রাই ল্যান্ডে জন্মাবে যেখানে ময়েশ্চার কম থাকে, যেমনটা বথুয়া, শাকনটে, কাটানটে, বনকপি, এগুলো কি হয় যেগুলো ড্রাই ফিল্ড বা যেসব ফিল্ডে ময়েশ্চার কম থাকে সেখানে জন্মায়। তো ধান খেতে যখন অনেক বেশি পানি থাকে সেখানে কি এই আগাছাগুলো জন্মাতে পারে? জন্মানোর কথা নয়, ঠিক আছে। আবার কিছু আগাছা আছে যেমন দুর্বা ঘাস হয়তো বা ধানের জমিতেও জন্মাচ্ছে, আবার গমের জমিতেও জন্মাচ্ছে। তো আমাদের হচ্ছে যে ক্রপ স্পিসিসটা তুমি কি লাগাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করবে। এখন একটা জমিতে ধরে নিলাম যে ধান লাগানো হলো, পরের সিজনে তুমি সুইচ করে ধানের পরে দেখা যাচ্ছে গম লাগাচ্ছ, তাহলে কি আলটিমেটলি ওই ধানের জমিতে যে আগাছাগুলো জন্মেছিল, যে আগাছাগুলোর প্রকোপ বেশি ছিল, সেগুলো কিন্তু পরের সিজনে গিয়ে আর জন্মাতে পারবে না, এদের হচ্ছে ইন্টেন্সিটি কমে যাবে। সরি। তো ক্রপ স্পিসিস এর উপরে কিন্তু ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করবে। তো ধানের ক্ষেত্রে তুমি যদি একটা জমিতে ধান লাগাচ্ছ আবার পরের সিজনে আবার ধান লাগাচ্ছ, তাহলে কি হবে, যে আগাছাগুলো আগের সিজনে ছিল সেগুলো কিন্তু পরবর্তীতে আবারও জন্মাচ্ছে, তাহলে কি তার ডিস্ট্রিবিউশনটাও ওভাবেই হবে। কিন্তু যদি আমরা ক্রপিং প্যাটার্নটা যখন চেঞ্জ করি, যে শুধু ধান না, যে সব ক্রপের জন্য অনেক বেশি ওয়াটার লাগে, সেই ক্রপ থেকে সুইচ করে আমি এমন একটা ক্রপ লাগালাম, এরপরে আমি পটেটো লাগালাম, তাহলে খুব বেশি ওয়াটার দেওয়ার দরকার নেই, ড্রাই, আর মাঝে মধ্যে পানি দিতে হচ্ছে, তাহলে কিন্তু আবার এক ধরনের আগাছা জন্মাবে, ধান খেতে সেই আগাছাগুলো আর জন্মাতে পারবে না। কিন্তু একটা জমিতে কন্টিনিউয়াস আমি যদি ধান লাগাই তাহলে ওই আগাছাগুলো ওই জমির জন্য একদম দেখা যাচ্ছে যে ফিক্সড হয়ে যাবে। যদিও আগাছার হচ্ছে তোমার লংজিভিটি এত বেশি যে অনেক বছর পরেও যদি ফেভারেবল ওয়েদার পায় তবুও সেখানে জন্মাতে পারে। আচ্ছা, এরপরে আসি যে ক্রপ ভ্যারাইটি। ক্রপ ভ্যারাইটির উপরেও কিন্তু তোমার ক্রপের যে উইডের যে ডিস্ট্রিবিউশন এটা অনেকটাই ডিপেন্ড করে। যেমন এখানে হচ্ছে যে এক্সাম্পল আমাদের শীটে যেটা বলা আছে যে ব্রডলিভ and sage weeds are more prevalent in rice field planted to tradition, এটা বইয়ের কথা তো একটা থাকবেই, বাংলায় শুদ্ধ বাংলায় বলে দিচ্ছি যে যেমনটা ক্রপ স্পিসিস ঠিক সেরকমটা ক্রপ ভ্যারাইটির সাথেও ডিপেন্ড করে। এখন দেখা যাচ্ছে যে তুমি একটা জমিতে ধান লাগাচ্ছ, ধানের জন্য স্পেসিফিক্যালি যে ফার্টিলাইজার ডোজ দেওয়া দরকার সেটা কিন্তু তুমি দিচ্ছ, তাহলে ধানের প্ল্যান্টের মেকানিজমটা হচ্ছে ন্যারো লিভড উইড, এটা রুট সিস্টেমটা যেরকম, তাহলে এই আগাছার জন্য ওই রিলেটেড যে আগাছাগুলো আছে যেমন তোমার
বড় শ্যামা, খুদের শ্যামা, মুথা, দুর্বা, জয়না এই ধরনের যে আগাছাগুলো আছে এগুলো কিন্তু ধানের জমিতে ওই সিমিলার ধান যেমনটা ওখান থেকে নিউট্রিয়েন্ট পাচ্ছে আগাছাগুলো ঠিক সেরকমই নিউট্রিয়েন্ট পাবে। সো ডিপেন্ড করবে তুমি কোন ধরনের ক্রপ লাগাচ্ছ, কোন ধরনের ভ্যারাইটি লাগাচ্ছ এবং বা এক ধানের তো আর কোনোটা ব্রড লিফট আর কোনোটা ন্যারো লিফট হয় না, তাই না? কিন্তু ধানের জমিতে ব্রড লিফট ন্যারো লিফট দুই ধরনের আগাছাই কিন্তু জন্মে। তো দেখা যাবে যে ন্যারো লিফট উইড গুলো ধানের জমি থেকে নিউট্রিয়েন্টের পরিমাণটা যেমনটা ধান পাচ্ছে সেরকম পাবে। পরবর্তীতে কম্পিটিশনের ক্ষেত্রেও এই এক্সাম্পল গুলো আসবে। তারপরে একটা টার্ম হচ্ছে বা ফ্যাক্টর যদি আমরা বলি এটা হচ্ছে ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? শস্যাবর্তন যেটাকে বাংলায় বলে। ক্রপ রোটেশন এখনো তোমাদের পড়ানো হয়নি, ফাইনাল ইয়ারে খুব ভালো মতো পড়ানো হবে এবং তোমরা নিজেরাই বিভিন্ন এলাকার জন্য ক্রপ রোটেশন তৈরি করতে পারবা, শিখে যাবা এটা। তো ক্রপ রোটেশনটা হচ্ছে একটা ফিল্ডে ওই এলাকার প্রয়োজনীয়তা ভেদে এবং ওই ওখানকার যে জমির কন্ডিশন সেটার উপরে বেস করে হাইয়েস্ট বেনিফিট পাওয়া এবং সর্বোচ্চ পরিমাণে ফসল লাগানোর জন্য যে রোটেশনটা চিন্তা করা হয় সেটাকে ক্রপ রোটেশন বলা হয়। তো ক্রপ রোটেশনটাতে হচ্ছে দেখা গেল যে ওই এখানে আবারও চলে আসবে তোমার লাইফ সাইকেল, যেমনটা তোমার সিজনের ক্ষেত্রে আমরা পড়েছি রবি এন্ড খরিফ অ্যানুয়ালস গুলো। তো ক্রপ রোটেশনের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি যে একটা ফিল্ডে আমি আসলে রোটেশনটা তোমাদের একটু ক্লিয়ার এখন এই লেভেলে খুব বেশি ক্লিয়ার হওয়ার সুযোগ নাই, কিন্তু হচ্ছে যে যেটুকু আমি বোঝাতে পারি খুব ছোট করে সেটা হচ্ছে যে একই ফিল্ডে একটা রোটেশন করা হয় যে একটা ইয়ারে আমি 3টা ক্রপ লাগাবো। সাপোজ ধান লাগাচ্ছি, তারপরে আমি পটেটো লাগাচ্ছি, তারপরে হয়তো বা কোনো ভেজিটেবল লাগাচ্ছি। তো পরবর্তী কয়েক বছর ধরে কিন্তু এই রোটেশনটা চলবে। তো এই রোটেশন যখন একই রোটেশন অনেক বছর ধরে চলে তখন সেখানে কিন্তু কিছু আগাছা কন্টিনিউয়াসলি ওই কিছুদিন পর পর আবার জন্মানোর সুযোগ পায়। সেক্ষেত্রে আগাছাগুলোর ডিস্ট্রিবিউশনটাও ওই সব রোটেশনের উপরে ডিপেন্ড করবে। একটা জমিতে দেখা যাচ্ছে যে তুমি পরপর 3 সিজনেই ধান লাগাচ্ছ, 2 সিজনে ধান লাগাচ্ছ আর একটা সিজনে হয়তো বা পতিত থাকছে। দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি পানি দেওয়া হচ্ছে ওই জমিটাতে। তো এই রোটেশন যদি কয়েক বছর ধরে চলতে থাকে দেখা যাবে যে সেখানে ড্রাই ফিল্ডের উইড গুলো কম জন্মাবে। কিন্তু হচ্ছে তোমার যেগুলো ওয়েট ফিল্ডের আগাছা সেগুলো কিন্তু একেবারে মানে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে ওদের বংশ বিস্তার একেবারে অনেক পরের অনেকগুলো জেনারেশন সেগুলো ওখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি মেথড অফ প্ল্যান্টিং। মেথড অফ প্ল্যান্টিং এর একটা বিরাট বড় ইফেক্ট আছে উইডের ডিস্ট্রিবিউশনে। আমি আমার মাস্টার্স করেছি উইডের প্ল্যান্টিং ক্রপের প্ল্যান্টিং মেথড নিয়ে, যেখানে ক্রপের প্ল্যান্টিং মেথডের উপরে উইডের ইফেক্ট কি ছিল আমার মাস্টার্সের ছিল কাজ। এই কারণে এইটাই হয়েছে যে আমার কি বলবো ভুল ডিসিশন বলবো না, এখন মনে হয় যে আগাছা নিয়ে মাস্টার্স করার কারণে আমার সারা জীবনের জন্য আগাছা আমার ঘাড়ে এসে পড়েছে। হয়তোবা ওই সময় যদি আগাছা নিয়ে রিসার্চ না করতাম তাহলে হয়তোবা তোমাদেরকে আগাছা সবসময় আমাকে পড়াতে হতো না। আমি যতদিন দেশে ছিলাম আগাছা পড়িয়েছি, আসার পরেই স্যাররা বলে দিচ্ছেন যে আগাছা তখন মেরিন পড়াবে। তো উপায় নাই, আমার অবশ্য ভালো লাগে, আমার আগাছা পড়াতে ভালো লাগে। তো প্ল্যান্টিং মেথড হচ্ছে যে মেথড অফ প্ল্যান্টিং তোমরা লেভেল 1 এ পড়েছো তাই না? সোয়িং, তারপরে ট্রান্সপ্লান্টিং, প্ল্যান্টিং এগুলো তো পড়ছি তাই না? জি ম্যাম। তো সোয়িং তোমরা কি কোনো ক্রপ লাগিয়েছিলে লেভেল 1 এ? না ম্যাডাম। না ম্যাম, না ম্যাম। লাগানো হয়নি না? আচ্ছা, সোয়িংটা হচ্ছে যখন আমরা সরাসরি সিড সো করি বা ওটাকে কি বলবো বীজ ছিটিয়ে লাগানো, যেটা যেমন তোমার সরিষা, তারপরে গম, তারপর হচ্ছে কি অল কাইন্ড অফ পালস যেমন হচ্ছে লেন্টিল, চিকপি এগুলো কিন্তু আমরা ছিটিয়ে লাগাই বা ড্রিপিং মেথডেও লাগানো হয়, কিন্তু এটা কি সরাসরি সিডটা লাগানো হয় তাই না? কিন্তু ধানের ক্ষেত্রে আমরা কি করি বা পাটের ক্ষেত্রে কি করি, পাট সিড লাগানো হয় তাই তো? নাকি পাট কি ট্রান্সপ্লান্টিং করতে দেখেছো কখনো? না ম্যাডাম। পাট কিভাবে লাগানো হয়? জুট হচ্ছে আমরা কি সিড গুলো দেওয়া হয় তাই না? সেখান থেকে দেখা যায় হিউজ পরিমাণে সিড দেওয়া হয়। আর তোমরা লেভেল 1 এ পড়েছো থিনিং, ইন্টারকালচারাল অপারেশনস এর মধ্যে থিনিং পড়েছো না? থিনিং এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জুট সিড।
জি জুট ম্যাডাম। কিন্তু দেখা যায় যে গ্রামে ওই মানুষজন তুলে নিয়ে এসে শাকও তুলে নিয়ে এসে খায়, আবার হচ্ছে থিনিংও হয়ে যায়। উইডিং এন্ড থিনিংটা সেম টাইমে হয়ে যায় জুটের ক্ষেত্রে। তো জুট কিন্তু ট্রান্সপ্লান্টিং আমি দেখেছি একজন করেছিল আমাদের বড় ভাই এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু হচ্ছে নরমালি জুটটাকে কি করা হয়, ছিটিয়ে লাগানো হয়, তাই না, সোয়িং করা হয়। আর আরেকটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টিং যখন করি, যেমন ট্রান্সপ্লান্টিং এর খুব সহজ একটা এক্সাম্পল বা কমনলি তোমরা দেখে থাকো, সেটা হচ্ছে রাইস, তাই না। আর জি ম্যাডাম। প্ল্যান্টিং তো অনেক কিছু হয়। প্ল্যান্টিং হচ্ছে এনি পার্টস অফ দ্য প্ল্যান্ট, যদি তুমি প্ল্যান্ট করো সেটা সিডলিংও হতে পারে, বা যেমন আমরা যদি দেখি পটেটো, তারপরে হচ্ছে জিঞ্জার, এগুলো কি পার্ট লাগানো হয়, তাই না। পটেটো কেটে কেটে লাগানো হয়। পটেটো লাগানো দেখি না আমরা এখন, তো এই উত্তরাঞ্চলে প্রচুর পটেটো চাষ হয়। তো সিড পটেটো আছে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু হচ্ছে যে আমরা পটেটো কেটে কেটে যে লাগাই, এটাকে আমরা প্ল্যান্টিং বলি। আর ট্রান্সপ্লান্টিং হচ্ছে সোয়িং এর জন্য একটা, এটা তোমরা জানো, সোয়িং করা হয় এখানে, তারপর সেখান থেকে তুলে আবার অন্য একটা অন্য জমিতে ফিল্ডে লাগানো। মেইন ফিল্ডে লাগানো হয়। তো সেটার কারণ কি, কেন করা হয়, সেটা তো আলাদা পার্ট, কিন্তু এটার সাথে উইডের আসলে রিলেশন কি। তো একটা জিনিস চিন্তা করো, যে যে জমিটাতে আমি জুট ছিটিয়ে লাগাচ্ছি, বা সাপোজ রাইসটাই লাগাচ্ছি, রাইস কিন্তু ছিটিয়েও লাগানো পসিবল। আউশ রাইসের সময় একটা, এখন তো সবকিছুই চাষ করে বা ট্রান্সপ্লান্টিংও করা হয়, একটা সময় কিন্তু চাষিরা পানির যেহেতু শর্টেজ ছিল, সে সময় কিন্তু তারা দেখা যেত যে ছিটিয়েও ধান লাগাতো। তো এখন হচ্ছে যে ধান একই জমিতে, একটা জমি প্রিপেয়ার করা হলো, প্রিপেয়ার করার পরে ওই জমিতে তুমি ধানও ছিটিয়ে দিচ্ছ, আবার সেই জমিতে কিন্তু আগে থেকে কয়েকশো প্রজাতির আগাছার বীজ অলরেডি ওই ফিল্ডে আছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে একই দিনে দেওয়ার পরে ধান জার্মিনেট করতে একটা সময় নিবে, উইডেরও সময় নিবে, কিন্তু উইডটা তো আগে থেকে ওই ফিল্ডে ছিল, আমরা যতই ক্লিন করি না কেন উইডের সিড গুলো কিন্তু রয়ে যায়। তো দেখা যাবে যে যখন একটা মানে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে আগাছার জন্যই আসলে ওই জমিটা সেখানে গিয়ে ক্রপ জন্মাতে চাচ্ছে। যেমনটা যখন মসুর লাগানো হয় বা সরিষা লাগানো হয়, গম লাগানো হয়, অলরেডি ওই ফিল্ডে তো আগাছার সিড গুলো ছিল। তো তারা আসলে কিছুটা হয় কি, ওই যে মানে ব্যাপারটা হচ্ছে যে আগাছার বাড়িতে গিয়ে ক্রপ লাগানোর মতো। তো আগাছা তো সেখানে জন্মাই, আর ক্রপটা হচ্ছে আমরা বাইরে থেকে দেই। তোমরা খেয়াল করে দেখবা যে আশেপাশে যদি কোনো পতিত জমি থাকে, বা একটা জমি থেকে ফসল কাটা হয়ে গেছে, ওই জমিটাতে হয়তোবা নেক্সট সিজনে 1 মাস 2 মাস পরে লাগানো হবে, ওই জমিটাতে কিন্তু আগাছা দিয়ে ভরে যায়। ওখানে কি কখনো দেখো যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওই জমিতে প্রচুর সরিষা গজায় গেছে, বা ওই জমিতে হচ্ছে যে প্রচুর গম, গমের চারা জার্মিনেট করছে, এখান থেকে গম হবে, এরকম কি আমরা কখনো দেখি? হ্যাঁ কিন্তু ম্যাডাম। আগাছা কিন্তু হয় সবসময়। আগাছা, সরিষা অনেক সময় দেখবা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় সরিষা বা ক্যানোলা এই সিড গুলো হয়, যেহেতু খুবই ছোট ছোট পরিমাণ সিড অনেক সময় বাতাসে উড়ে যায় বা বিভিন্ন কারণে হয়, সেগুলো আসলে কমার্শিয়ালি আমরা ওভাবে কাল্টিভেট করা বলি না। কিন্তু তুমি একটা ফাঁকা জায়গা দেখো, কখনোই ফাঁকা থাকে না, উইড কমপ্লিটলি সেই ফাঁকা স্পেস গুলোকে ভরিয়ে দেয়। তোমরা খেলার মাঠগুলো আছে তোমাদের, খেলতে কিছুদিন না যাও রেগুলার, দেখবা যে ওখানে একেবারে প্রেম কাটা, যেটাকে আমরা বলি, প্রেম কাটা চিনি? জি ম্যাম। প্রেম কাটা Yes, কিন্তু ma'am. উইড, প্রেম কাটা কিন্তু লাগাতে হবে তোমাদের অ্যালবামে। ওটা কিন্তু প্যান্টে লাগে। প্যান্টে লাগে, কাপড়ে লাগে। জি ম্যাম। তো এই প্রেম কাটা কিন্তু গজায়, আরো আরো অনেক আগাছা আছে, দেখবা যে মাঠের চারদিকে শুরু করে, এবং খেলতে কিছুদিন না গেলে এগুলো ভরে যায়। কিন্তু কখনো দেখছো যে তোমার খেলার মাঠে গিয়ে দেখলা যে চিকপি দিয়ে ভরে গেছে, বা অনেকগুলো বাদামের গাছ গজায় গেছে, বা অনেকগুলো হচ্ছে যে তোমার মসুরের গাছ গজায় গেছে, এরকম কি হয় কখনো? এরকম কিন্তু হয় না, তাই না? তো মেথড অফ প্ল্যান্টিং এর বিষয়টা হচ্ছে যখন সোয়িং করা হয়, তখন একই সাথে একই ফিল্ডে সেম টাইমে তোমার উইডের সিড গুলো জার্মিনেট করে, আবার ক্রপের সিডও জার্মিনেট করে। সেক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি থাকে, এবং যখন সোয়িং করা হয় ওই ফিল্ডে আগাছার পরিমাণ অনেক 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 বেশি হয়। আর স্পেশালি রাইসের ক্ষেত্রে আমি কনফার্ম, কারণ রাইসের আমার এক্সপেরিমেন্টটাই এটা ছিল যে উইড কন্ট্রোল, effect of weed control measures on the method of planting of rice. So আমি রাইস ছিটিয়েও লাগিয়েছিলাম ড্রাম সিডার দিয়ে, তার সাথে সাথে ট্রান্সপ্লান্টিং ছিল, এবং উইডের কন্ট্রোলের মেজার্স গুলো তো ছিল, সেগুলো হয়তো অন্য সময় বলবো।
তো দেখা গেছে যে যেগুলো সরাসরি যখন আমি সিড লাগিয়েছি একই সাথে আগাছা এবং ধান প্রচুর পরিমাণে কয়েক গুণ বেশি, ট্রান্সপ্লান্টিং ফিল্ডের থেকে কয়েক গুণ বেশি আগাছা ওখানে জন্মায়। আর যখন ট্রান্সপ্লান্টিং করা হয় তখন অলরেডি আমরা কি করি, প্রায় 20-25 দিনের একটা ধানের চারা এনে লাগানো হয়। তারপর আমরা যদিও বলি যে ট্রান্সপ্লান্টিং শক থাকে, ইনজুরি থাকে, হোয়াট এভার, কিন্তু ওই কাদাযুক্ত যে জমিটাতে ট্রান্সপ্লান্টিং করা হয় অলরেডি রাইসের প্লান্টের এজ থাকে কত, 20-25 দিন। ধরে নিলাম ট্রান্সপ্লান্টিং ইনজুরি পার করতে তার আরো 3-4 দিন বেশি লাগে, তারপরেও কিন্তু প্রায় 20 দিনের একটা চারা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু আগাছার গুলোর ক্ষেত্রে কি, আগাছার সিড যেগুলো জার্মিনেট করবে সেগুলোর বয়স কিন্তু হবে, যখন আমার 20 দিনের চারা লাগাবো ধরে নিলাম আরো 1 সপ্তাহ ট্রান্সপ্লান্টিং ইনজুরি গেল, আর এই 1 সপ্তাহে উইডের সিড গুলো গজাবে, তাহলে কি আমার ক্রপ গুলো 1 মাস এগিয়ে থাকলো। তখন দেখা যায় কিন্তু ট্রান্সপ্লান্টিং এর ক্ষেত্রে উইড গুলো সার্ভাইভ করতে পারে কম, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা সেজন্য কম হবে। তো মেথড অফ প্লান্টিং এর সাথে এটা তোমাদের শীটে কি লেখা আছে আমার পুরোটা পড়া হয় নাই বা আমি ভুলে গেছি অনেক কিছু, আমি যেটুকু মাথায় আছে যেটুকু আমি জানি সেটুকু শেয়ার করছি, আর বাকিটা তোমরা যা জানো তোমাদের কিছু জানা থাকলে তোমরা সেটা বলতে পারো। আর এরপরে আসি ডেপথ অফ টিলেজ। টিলেজ সম্পর্কে আইডিয়া আছে না? টিলেজ পড়েছো না? জি ম্যাম। জি ম্যাডাম, 1 1 1 2 দুইটাতে পড়া হয়েছে ম্যাম। 1 to 2 পড়ছে। আচ্ছা, টিলেজ কি বলো দেখি, একজন কেউ একটু ক্লিয়ার করে বলতে পারো? মডিফাইড সয়েল স্ট্রাকচার। টিলেজ আসলে কেমনে মডিফাই হয়? ম্যাজিক? Mechanical manipulation of soil. ম্যানিপুলেশন অফ সয়েল, গুড। আচ্ছা, তো ডেপথ অফ টিলেজ জিনিসটা আসবে। ডেপথ অফ টিলেজটা আসলে আমরা যে শুধু উইডের কন্ট্রোলের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তা নয়, ডেপথ অফ একটা হচ্ছে যে তোমার রাইস ফিল্ডের জন্য একটা নরমাল মানে স্ট্যান্ডার্ড একটা লেভেল থাকে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড লেভেল দেখা যাচ্ছে যে তুমি যখন সিডি লাগাবে তখন কিন্তু অনেক বেশি গভীর করা হয় না, কারণ সিডটা তো আস্তে আস্তে তার রুট গ্রো করবে, আস্তে আস্তে সে মাটির নিচে যাবে। আর যখন হচ্ছে তোমার ট্রান্সপ্লান্টিং করা হয়, ট্রান্সপ্লান্টিং এর সময় কিন্তু ওই ডেপথ পর্যন্ত যেতে হবে, কারণ তোমার 1 মাস বা 25 দিনের এজের একটা প্লান্ট তোমাকে ওখানে শো করতে হবে, সেই পরিমাণ কিন্তু ডেপথটা থাকতে হয়। ধান তো লাগাও নাই কখনো তোমরা, নিজেরা লাগানোর যেহেতু সুযোগ হয়নি, লাগানো যদি দেখে থাকো যে কৃষকরা কিভাবে লাগায়, যদি কারোর কাছ থেকে দেখা থাকে তাহলে একটু তো আইডিয়া আছেই। তো ডেপথ অফ প্লান্টিং টিলেজটা যখন বেশি হবে, যখন আমি দেখছি যে ওপরে হয়তো বা 6-7 বা 10 সেন্টিমিটারের পর্যন্ত আমি চাষ করলাম, যেটাকে শ্যালো টিলেজ বলছে। তো শ্যালো টিলেজের সবগুলো ক্রপের তো আসলে নিচ পর্যন্ত টিলেজের দরকার নাই, যেসব ক্রপের রুট সিস্টেমটা মাটির নিচে অনেক দূর পর্যন্ত যাবে সেটার জন্য আমি জমি চাষটা সেভাবে করব। যেমন যদি বলি যে আমি পটেটো লাগাতে চাই, তাহলে কিন্তু জমিটা অনেক বেশি গভীর পর্যন্ত চাষ করতে হয়, কারণ ওখানে আর্থিং আপ করতে হয়, কিছুদিন পর পর তোমাকে ফসলের মাটি তুলে দিতে হয়, তাই না? কিন্তু হচ্ছে যে দেখা যাচ্ছে যে জহর কান্তি রয় কিছু বলতে চাও? না ম্যাম, ভুল করে হয়েছে ম্যাম। আচ্ছা, ওকে। এখন হচ্ছে যে যেগুলোর যেমন তুমি চিন্তা করো যে তুমি মূলার ইংরেজি কি? রেডিশ ম্যাম। রেডিশ না? জি ম্যাম। আচ্ছা, মূলা, গাজর, যেসব ক্রপের রুটটাই আমাদের কাছে টার্গেট হচ্ছে যে রুটটা যেন ভালো হয়, তাই না? গাজরের কি উপরের পাতা অনেক ভালো হলে আমাদের দরকার আছে? দরকার নেই। সেই সব ফসলের ক্ষেত্রে তোমার টিলেজটা অনেক বেশি ডেপথ হতে হয়। তো এখন আসি যে যখন ডেপথ অফ টিলেজ বেশি হবে তখন কিন্তু আগাছার অনেকগুলো দেখা যাবে যে উপরে যে আগাছার ছিটগুলো ছিল সেগুলো কিন্তু অনেক মাটির গভীরে চলে যায়, যেহেতু চাষাবাদের সময় কি হয়, উপরের মাটি নিচে চলে যায়, নিচের মাটি উপরে, এটাই তো নিয়ম, তাই না? তো দেখা যাবে যে যখন তোমার টিলেজের ডেপথটা বেশি থাকবে, উইড সিড গুলো কিন্তু মাটির অনেক নিচে চলে যায়, সেক্ষেত্রে মানে ডিস্ট্রিবিউশনটা আগাছার একটু কম হচ্ছে। কিন্তু যদি তুমি শ্যালো টিলেজ করো, অল্প অংশ চাষ করো, তাহলে ওখানে উপরেই ঘুরবে এবং পরবর্তী ফসলের সময় সে ফুললি রিজেনারেট করতে পারবে। এটা হচ্ছে তোমার টিলেজের গভীরতার উপরে ডিপেন্ড করছে। আর ডিগ্রি অফ ল্যান্ড প্রিপারেশন আছে এখানে, এটাও কিছুটা অনেকটাই হচ্ছে তোমার টিলেজের সাথে রিলেটেড, যে কত বেশি ল্যান্ড প্রিপারেশনটা তুমি কিভাবে করছো, একটা চাষ দিয়ে ফসল লাগাচ্ছো নাকি 2টা নাকি 4টা, সেটার উপরে ডিপেন্ড করবে যে তোমার আগাছার সিড গুলো আসলে ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। সবসময় যে আগাছার সিডি ডিস্ট্রিবিউশন হবে তা কিন্তু না,
সিড তো ছোট জিনিস, আর এক একটা আগাছা কয়েক লাখ কয়েক হাজার সিড তৈরি করতে পারে। সিনোপোডিয়াম অ্যালবাম আই রিমেম্বার আই থিঙ্ক 72,000 or more সিড প্রডিউস করতে পারে পার সিঙ্গেল প্ল্যান্ট। আর এক একটা ফিল্ডে দেখা যায় কয়েক হাজার বতুয়া থাকে বা সিনোপোডিয়াম অ্যালবাম থাকে, তো তাহলে কতগুলো সিড থাকতে পারে, সেটা তো সার্ভাইভ করবেই। আবার যদি আমরা বলি যে মুথা, মুথা হচ্ছে সাইপেরাস রোটুন্ডাস না, মুথা সায়েন্টিফিক নেম, সাইপেরাসি ফ্যামিলি যেগুলো, এদের হচ্ছে প্রপাগেশন সিড দিয়েও হয়, ভেজিটেটিভ পার্ট দিয়েও হয়। তাহলে অনেক সময় দেখা যায় যে মাটির একটু গভীরে ছিল, চাষ করার কারণে দেখা যাচ্ছে যে ওই ভেজিটেটিভ পাওয়ারটা উপরে চলে আসলো, তখন কিন্তু তার ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি হিউজ পরিমাণে হবে। তো আবার হচ্ছে যে এরপরে আসে সিড রেট। সিড রেটটা হচ্ছে আচ্ছা টাইম আছে না, টাইম অফ ল্যান্ড প্রিপারেশন আছে। আচ্ছা, ল্যান্ড প্রিপারেশনের টাইমটা যদি বলি যে একটা ফসল তুমি লাগাতে চাচ্ছ, সাপোজ ধানের পরে তুমি পটেটো লাগাবে বা পটেটোর পরে ধান, যেটা আমাদের দেশে এখন নর্মালি যে ট্রেন্ডটা ফলো করা হয়। তো এখন কিন্তু কৃষকের আর হাতে অত সময় নাই, দেখা যাচ্ছে যে ধান কাটা হয়ে গেছে, জাস্ট জমি থেকে ধানটা উঠানো বাকি, মানে ধান নিয়ে এসে তুমি কবে মাড়াই করবা সেই সময়ও তোমার নাই, জাস্ট হচ্ছে ধান কাটা হবে, ধান বেঁধে নিয়ে বাসায় নিয়ে আসা হলে একদিক থেকে ধানের জমি উঠানো হবে, আর একদিক থেকে জমি চাষ করা শুরু হয়ে যায়, যে ওই জমিতে খুব ইমিডিয়েটলি আবার পটেটো লাগাতে হবে। ঠিক একইভাবে পটেটো লাগানো শেষ, পটেটো উঠানো শেষ, জাস্ট আজকে পটেটো হারভেস্ট করা হয়ে গেছে, আর একদিক থেকে দেখবে যে পানি ঢুকানো শুরু, কারণ পটেটো জমিটা মোটামুটি প্রিপেয়ার থাকে, একটা দুইটা চাষ দিয়ে কিন্তু আবার ওখানে ধান লাগানো হয়, যেটা আমি আমার এলাকায় বা আশেপাশে দেখে থাকি, যে ট্রেন্ডটা ফলো করে তারা কৃষকরা। তো দেখা যায় যে ধান মানে পটেটো জাস্ট হারভেস্ট করার শেষ, ধান শুরু, তাহলে কি ওই জমিটাকে তুমি কি ফেলে রাখতে পারছো না। তোমার ল্যান্ড প্রিপারেশনের সময় দেখা যাচ্ছে যে যদি জমিটা চাষ করে কিছুদিন ফেলে রাখা যায়, তারপর ওখান থেকে একটু উইডিং করে নেওয়া যায়, এভাবে যদি কিছুদিন পর একটা সময় দেওয়া যায় জমিকে, তাহলে কিছু আগাছা এমনিতেই নষ্ট হয়ে যায়, কিছু আগাছার প্রপাগেটিং ম্যাটেরিয়াল গুলো নষ্ট হয়ে যায় সানলাইটের কারণে, বিভিন্ন কারণে। তো দেখা যাচ্ছে যে আমি যখন ওই ফিল্ডকে ওই সময়টা দিচ্ছি না, একটা ফসল জাস্ট শেষ, ওর সিড গুলো জাস্ট পড়েছে, আবার আরেকটা ফসল দেওয়া হচ্ছে, তার মানে আরেকটা ফসল মানে আবার তুমি সেই ফিল্ডে প্রপারলি পানি দিচ্ছ, সেই ফিল্ডে প্রপারলি নিউট্রিয়েন্ট দিচ্ছ, যেটা ফসলের জন্য যেমনটা উপকারী, আগাছার জন্য ঠিক একই রকম উপকারী। তো এটার উপরে তোমার উইডের ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করবে যে তুমি আসলে টাইমটা কিরকম দিচ্ছ ল্যান্ড প্রিপারেশনের সময়, তোমার হচ্ছে যে আগাছার কোন স্টেজটা আছে, সেই সময় আগাছার কি জার্মিনেশন স্টেজ ছিল, নাকি আগাছার হচ্ছে যে দেখা যাচ্ছে যে তুমি একটা জমি চাষ করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে সব আগাছা সিডগুলো জার্মিনেট করবে, ওই সময় যদি আমরা আরো একটা চাষ দিয়ে দিই, তাহলে কি হবে, জার্মিনেট করা আগাছার গাছগুলো মরে যাবে। আর যদি সময়টা দেওয়া না হয়, তাহলে কি হবে, ওই পরবর্তী ক্রপের সাথে সাথে ওই আগাছার সিড গুলো থেকেও জার্মিনেশন হয়ে যাবে। তারপর আসে সিড রেট। সিড রেট হচ্ছে, সিড রেট যদি তোমার বেশি দেওয়া হয় ক্রপে, তাহলে নরমালি আগাছা বাড়বে না কমবে বলো দেখি? আগাছা তো কমে যাওয়ার কথা। কমে যাওয়ার কথা, তাই না? একটা মানে নরমালি চিন্তা করো যে তোমাদের ক্লাসে বসার জায়গা আছে 100 জনের, তাই না? তো 100 জনের জায়গায় তোমরা তোমাদেরকে দেখা যাচ্ছে যে ওই রুমে বসতে বলা হচ্ছে 150 জনকে, ঠিক আছে? তো ওখানে আরো কি অন্য লেভেলের বা অন্য সেকশনে, একটা সেকশনকে বলা হলো যে এখানে 150 জন বসে ক্লাস করবা, আর একটা সেকশন ওখানে এসে খুব বেশি কি সুযোগ পাবে বসার? তোমাদেরই তো বসার টানাটানি। তো যখন হচ্ছে যে তোমার সিডের ডেনসিটিটা বেশি থাকবে, ক্রপই যেহেতু অনেক বেশি পরিমাণে হিউজ পরিমাণে গজাচ্ছে, তখন কিন্তু আগাছার পরিমাণটা কম হয়, ঠিক আছে? আগাছা তো গজানোর স্পেস পাচ্ছে না, কিন্তু অনেক সময় ওইটা ভেদ করেও দেখা যাচ্ছে যে ক্রপের থেকেও আগাছাও জন্মায়, কিন্তু এমনটা হয় না। যখন আমরা একটা ফিল্ডে জুট ছিটিয়ে দেই বা সরিষা ছিটাই, হিউজ পরিমাণে সিড তো দেওয়া হয়, তাই না? তো দেখা যাচ্ছে যে ওই সিডের ওই ফিল্ডে কি দেখা যায় কখনো যে সরিষা দিয়ে আসছি কিন্তু সরিষার
সিড থেকে গজায়নি, দেখা গেছে যে আগাছা দিয়ে ভরে গেছে, এরকম কিন্তু হয় না। প্রচুর সরিষা থাকে, তার সাথে সাথে কিছু আগাছা থাকে, প্রচুর পরিমাণে জুট থাকে, তার সাথে কিছু আগাছাও থাকে, যেগুলোকে আমরা জুটের সাথে সাথে তখন আমাদের থিনিং করা দরকার হয়। তো থিনিং এর সাথে থিনিং প্লাস উইডিং ওটাও হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে যে অবশ্যই ইফেক্ট ফেলে যদি আমরা কোনো ক্রপের জন্য দেখা গেল যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি দরকার। তো নাইট্রোজেন দিলে কি হবে, ক্রপের যেমন ভেজিটেটিভ গ্রোথটা ভালো হবে, ঠিক একইভাবে কিন্তু উইডেরও ভেজিটেটিভ গ্রোথটা বেশি হবে। এখন তুমি ধানের জমিতে দেখা যাচ্ছে যে ইউরিয়া ছিটিয়ে দিচ্ছ, তো এটা হচ্ছে যে তোমরা কি কখনো দেখছো গ্রামে বাসায় এমন কেউ নাই, আমি কি এই ক্লাসে কাউকে পাবো যে বাসায় ধান চাষ করা দেখেছো বা বাড়ির পাশে দেখেছো? ধানটা তো দেখার কথা, এমন একদম বাস্তব দেখেছো এরকম আছো তো কিছু নাকি? জি ম্যাম। আচ্ছা, ma'am, বলো ma'am. দেখি। আচ্ছা, তো অনেক আছো তোমরা, হিউজ। আচ্ছা আচ্ছা, আমাকে বলো দেখি ধানের জমিতে ফার্টিলাইজার কখন দেওয়া হয়? ম্যাম চাষ করে Ma'am. যখন ধানের গাছ লাগানো হয় তখন একবার দেওয়া হয়। লাগানোর পরে ল্যান্ড 15 প্রিপারেশনের দিন সময় অ্যাটলিস্ট ওয়েট করা হয়। ল্যান্ড প্রিপারেশনের সময় একবার দেওয়া হয়, আর মানে ধান লাগানোর 15 থেকে 20 দিন পরে একবার দেওয়া হয়। 15 থেকে 20 দিন এরকম। গুড, 15 থেকে 20 দিন। আমরা কি জানি এই 15 থেকে 20 দিন কেন ওয়েট করা হয়? ল্যান্ড প্রিপারেশনের সময় যে মানে কীটনাশকটা ফার্টিলাইজারটা ব্যবহার করা হয় সেটার জন্য প্রপারলি ইউজ করতে পারে ক্রপসের জন্য একটু টাইম দেওয়া হয়। তারপরে আচ্ছা। যখন আবার নাইট্রোজেনের পরিমাণ বা ফার্টিলাইজারের পরিমাণ কমে যায় তখন আবার গ্রোথটাকে বৃদ্ধি করার জন্য তখন পরবর্তীতে আবার ফার্টিলাইজার দেওয়া হয় ম্যাম। আচ্ছা, ফার্টিলাইজার তো সবসময় আমরা চেষ্টা করব দেই হচ্ছে যাতে যেটুকু জমিতে গ্যাপ আছে, ওই নিউট্রিয়েন্টের অভাব আছে, ঘাটতিটা ফিল আপের জন্য বা ক্রপের ভালোর জন্য। এটা ছাড়া কি আর কারো আইডিয়া আছে যে কেন 15 দিন পরে দেওয়া হয়? আমরা যেদিন ধান লাগাচ্ছি ইনজুরিটা ওভারকাম করবার জন্য। দ্যাটস দ্য পয়েন্ট। তা না হলে আমরা তো আজকে ধান লাগিয়েছি, কালকেই তো ফার্টিলাইজার দিয়ে দিতে পারতাম, তাই না? কিন্তু ওয়েট করা হয় কারণ হচ্ছে ধান যাতে ট্রান্সপ্লান্টিং ইনজুরিটা কাটিয়ে উঠতে পারে। তা না হলে তো এক হচ্ছে তার নিজের তো ক্ষতই শেষ হয় নাই, তারপর তাহলে তুমি যদি আরো বেশি খাবার দাও সেটা সে নিতে পারবে না, ওয়েস্ট হয়ে যাবে, এটাও একটা কারণ। তো তোমাদের এই তো সুন্দর আইডিয়া, তোমাদের জানা আছে তো, একটু মাঝে মাঝে আমি জিজ্ঞেস করবো, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা হবে আমার। তোমরা আমার থেকে আরো অনেক জানো, আমি তো একজন বলছি তাই না, তোমরা এখানে আছো 300 জন। তো আমার একার থেকে যে আইডিয়া আসবে, তোমাদের 300 জনের কাছ থেকে 300 না হলে অ্যাটলিস্ট 30টা তো আইডিয়া আসবে, তাই না? তো আমরা হচ্ছে যে শেয়ার করলে সবার জন্য সবাই জানতে পারবো আসলে। তো ফার্টিলাইজেশনে দেখা যাবে যে আমি যখন ধানের জমিতে ফার্টিলাইজার দিচ্ছি 15 দিন পরেই দিচ্ছি, ধরে নিলাম যে ট্রান্সপ্লান্টিং এর 15 ডেজ পর দিচ্ছি। তো 15 ডেজ পরে দেখা যাচ্ছে যে আমি যখন ফার্টিলাইজার দিব তখন কি আমি ফিল্ডে বলে দিব যে এইগুলা নাইট্রোজেন শুধুমাত্র আমি আমার ধানের জন্য দিচ্ছি, তুমি আমার এই ফিল্ডে যে জয়না আছো, মুথা আছো বা তুমি হচ্ছে যে খুদে শ্যামা বড় শ্যামা আছো, এই ফার্টিলাইজার নাইট্রোজেন কিন্তু তোমাদের জন্য না, তোমরা এখান থেকে নিতে পারবে না। এটা কি বলা সম্ভব? বা এটা কি আমরা কন্ট্রোল করতে পারবো? এটা তো পারবো না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যেমনটা আমার ক্রপ এখান থেকে অ্যাবজর্ব করবে ঠিক একইভাবে কিন্তু আগাছাও নিবে। তো এই জন্য ধানের ক্ষেতের কথাটা যেমনটা বলেছি, এটাও আমার মনে হয় তোমরা অবজার্ভ করেছো, যারা জানো যে 15 দিন পরে ফার্টিলাইজার দিতে হয়, কেন দিতে হয় তোমরা যদি এটা জানো, এটাও তোমাদের জানার কথা। সেটা হচ্ছে যে যখন 15 দিন পর এবং তারপরে আরো একটা যখন ফার্টিলাইজার দেওয়া হয়, এই সময়গুলোতে দেখবে যে অবশ্যই সেই সময় জমি উইডিং করা হয়। আগে হচ্ছে যে ধান ক্ষেতের আগাছাটা দমন করা হয়, আগাছার পরে যদি ড্রাই ল্যান্ড হয় তাহলে জমি শুকনা জমি থেকে আগাছা নিড়ানি দেওয়া হয়, তারপরে সেটাতে পানি দেওয়া হয়, তারপর ফার্টিলাইজার দেওয়া হয়। অথবা দেখা যায় যে যদি পানিতেও থাকে আগাছা তাহলে সেটা তোমার আগাছাটাকে আগে উইডিং করতে হয়। আর কৃষক কখনো যে জমি ধানের জমিতে আগাছা আছে সেখানে কখনোই ইউরিয়া সার দিবে না, ঠিক আছে? ক্লিয়ার? ম্যাম এখন তো মানে ফার্টিলাইজারের সাথে আগাছানাশক ফার্টিলাইজারের সাথে আগাছা দেওয়া হয়, এটা হচ্ছে এটা মানে মোটেও একটা ফিজিবল ওয়ে না। কারণ হচ্ছে যে অনেক সময় কিন্তু দেখা যায়
ফার্টিলাইজারটার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে ইউরিয়াটা, আমি সাপোজ যদি ধরি, ইউরিয়ার সাথে যে আমি হার্বিসাইড বা হার্বিসাইডই বলি আমরা এটাকে, যেগুলো আগাছানাশক, তো হার্বিসাইডের সাথে অনেক সময় কিন্তু রিয়াকশন হয় এবং দেখা যায় যে এটার পারফরমেন্সও কমে যায়। তবে এটা বোধহয় যে পরিমাণ এক্সাক্ট ডোজ অফ নাইট্রোজেন, কমপ্লিট ডোজটাতে কি মিক্স করা হয় নাকি এটা খুব অল্প পরিমাণে মিক্স করা হয়? ম্যাম এটা মানে জাস্ট সার্ভে করার জন্য একটা Just হচ্ছে, ছিটানোর মাধ্যম হিসেবে দেওয়া হয় ছিটানোর সচরাচর। মাধ্যম হিসেবে, এক্স্যাক্টলি। মানে যেহেতু হচ্ছে যে স্প্রে করার সিস্টেমটা কিন্তু সবাই জানে না একটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পানিতে যখন দেওয়া হয় তোমাকে, হার্বিসাইডটা হচ্ছে লিকুইড ফর্মে আছে, আর তোমার হচ্ছে যে ছিটানোর জন্য আসলে কি করা হয়, আমি নিজেই দেখেছি, আমার বাবাকেই করতে দেখেছি, যে ইউরিয়া সারের মধ্যে দেখা যাচ্ছে যে ওই মিক্স করা হচ্ছে, এটাকে কি বলে তোমার হার্বিসাইড, মিক্স করার পরে ওই ইউরিয়ার সাথে, এবং সেটার পরিমাণটা কিন্তু ওই ধানের জমির যে রিকমেন্ডেড ফার্টিলাইজার, রিকমেন্ডেড নাইট্রোজেনের ডোজ থাকে সেটা না, তার থেকে অনেক কম পরিমাণ, জাস্ট অ্যাক্ট অ্যাজ এ মিডিয়াম অফ স্প্রেইং দ্য হার্বিসাইড। হার্বিসাইড যদি স্প্রে করতে পারছে না, তারা মনে করছে যে এই ফার্টিলাইজার দিয়ে দিলাম তাহলে ছিটানোটা হয়ে গেল, স্মুথলি হচ্ছে এবং সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ইকুয়ালি, এটা ধরে নিয়ে কিন্তু হার্বিসাইড দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি হার্বিসাইড গুলোর তোমরা যদি কোনো হার্বিসাইড দেখো, হার্বিসাইডের কন্টেনারটা দেখো যে ওখানে কিছু ওয়ে দেয়া আছে যে কিভাবে এটাকে তুমি অ্যাপ্লাই করবে, তা সেখানে কিন্তু এইরকম সিস্টেম গুলো থাকে না। আমি নিজেই যেহেতু হার্বিসাইড নিয়ে কাজ করেছি, আমার হার্বিসাইডটা হচ্ছে যে ইয়ে ছিল, সিনজেন্টার রনস্টার 25 EC একটা পেস্টিসাইড, হার্বিসাইড ছিল, যেটা আমি আমার রাইস ফিল্ডে ইউজ করেছিলাম। তো এটা হচ্ছে যে নিয়ম হচ্ছে, আমারটা যেহেতু একেবারে এটা ডিপেন্ড করে, প্রি ইমার্জেন্স হার্বিসাইড ছিল এগুলো, এই টার্মটা তোমরা জানবে যখন উইড কন্ট্রোল পড়ানো হবে, যে আগাছা ইমার্জেন্স হওয়ার আগেই সেখানে আমি হার্বিসাইড গুলো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার আমার ওয়ে ছিল 2 সারির মাঝখানে মাটিতে ছিটিয়ে দেওয়া। এটা যে কি পরিমাণে মানে প্রবলেম ফেস করেছিলাম সেই সময়, কারণ আগাছার কন্ট্রোলের কাজগুলো নতুন ছিল, হার্বিসাইড নিয়ে তার আগে কেউ ক্যাম্পাসে কাজ করে নাই, তো যেসব লেবারকে দিয়ে আমার কাজ করাতে হয়েছে তাদের তো আসলে এটা জানা নাই, তারা সবসময় কি করেছে, ওই যে ন্যাপস্যাক স্প্রেয়ার তোমরা পড়েছো 1-1 এ, তো স্প্রেয়ার দিয়ে তারা আসলে পেস্টিসাইড স্প্রে করে অভ্যস্ত, যেটা সরাসরি ধানের গাছের ফলিয়েজের মধ্যে দেওয়া হয় বা যে কোনো গাছে দেওয়া হয়, তো তারা আসলে অভ্যস্ত ছিল সেটাতেই। কিন্তু আমার টার্গেট ছিল ধানের 2টা সারির মাঝখানে যে সয়েল পোরশনটা আছে সেখানে দেওয়া, এবং যেহেতু এটা হচ্ছে যে টার্গেটেড ছিল ধানের ক্ষেত্রে যে আগাছাগুলো, সেটার জন্য সেটা ইকুয়ালি ধানের আগাছার জন্য যতখানি ক্ষতি ছিল ইকুয়ালি রাইসের জন্য ক্ষতি ছিল, সেই জন্য খুবই সেন্সিটিভ ছিল বিষয়টা, যাতে কোনোভাবে ধান গাছের রোডটাতে টাচ না করে। তো নিয়ম কিন্তু আসলে বলে দেওয়া থাকে একরকম, আমাদের কৃষকরা অনেক সময় সেটা ফলো করি না, দেখা যাচ্ছে যে সেই জন্য সব সময় তারা আশানুরূপ ফলন ইয়েও পায় না। তবে এখন আসার কথা হচ্ছে যে অনেকটাই হার্বিসাইডের ইউজ হচ্ছে প্রচুর পরিমাণে, তার ভালো দিক খারাপ দিক তো সবগুলোরই থাকে, আর এখন লেবার পাওয়া যায় না, এটা একটা বিশাল প্রবলেম। যাদের বাড়িতে যদি কেউ জেনে থাকো যে তোমার বাবা ধান বা ফসল চাষাবাদের সাথে জড়িত, তাহলে দেখবা যে মানে এখন পাওয়াই যায় না, লোক পাওয়া যায় না, যে তোমার ধান কাটার সময় লোক খুঁজে পাওয়া যায় না, তো মানুষ অনেকখানি যন্ত্রের উপরে নির্ভরশীল হয়ে গেছে, কিছুটা সুবিধাও হয়েছে। তো এই হচ্ছে যে আমাদের উইডের ডিস্ট্রিবিউশন, আমি বাদ রাখলাম সয়েল আর ল্যান্ড বোধহয়। আর নেক্সট ক্লাসটা এখানে সিয়ার আছো কি নাহিনা আর রবিন? জি ম্যাম আছি। রবিন কোন সেকশনের? ম্যাম আমি সি সেকশন। সি সেকশন। আর নাহিনা কোন সেকশন? ম্যাম আমি এ সেকশন। আচ্ছা, বি সেকশনে কে আছো? আসসালামু আলাইকুম ম্যাম, আমি আছি। তুমি কে? উম্মে আসমিরিতুজ্জাহান। উম্মে আসমিরিতুজ্জাহান। তোমার বাসা কোথায়? ম্যাম আমার বাসা লালমনিরহাটে। লালমনিরহাট, আচ্ছা। আমার কেন জানি মনে হচ্ছিল আরেকটু দূরে। ম্যাম লালমনিরহাটের হচ্ছে ওই 3 বিঘা করিডোরের নাম শুনেননি? বুড়িমারি স্থলবন্দর, মানে শেষ প্রান্তে আর কি। তাই? আমিও, ও আচ্ছা, আমি ওই শেষ ভাবিনি আসলে, আমার মনে হয়েছিল যে জামালপুরের দিকে কিনা।
তোমার টোন ও ইউর আচ্ছা টোন ইজ লাইক দ্যাট। আমার ভুল হতে পারে, কিছুটা ময়মনসিংহ জামালপুর এই টাইপের মনে হয়েছে আমার তোমার কথা শুনে, এই জন্য মনে হচ্ছে। সে যাই হোক, আমি আগাছা নিয়ে তো কিছু কথা বললাম, তোমাদের কথাও শুনবো। আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের সবাই বাসায় খাইতে ডাকতেছে, তাই না? নাকি সবাই হলে আর মেসে? মেসে আছি ম্যাম। ম্যাম আমরা সবাই হলে ম্যাম। হলে। আচ্ছা, দিনাজপুরের শীত কেমন? অনেক ম্যাম। শীত ভালো? অনেক শীত ম্যাম, অনেক। শীত তো শীতকালে তো একটু শীত থাকবে না? হ্যালো ম্যাম। হ্যাঁ, একটু না ম্যাম, এখানে একটু বেশি শীত। ম্যাম একটা কথা বলতাম ম্যাম। ম্যাম বলো। শীতটা ভালো লাগে আমার। শীত এখানে। ম্যাম আমাদের তো স্টুডেন্ট 300-র উপরে ম্যাম, আমরা তো অনেকে জয়েন করতে পারি নাই ক্লাসের প্রথমের দিকে। এখন আমরা কি করব ম্যাম? আগে কয়েকজনকে বের করে দেই, দিয়ে বাকিরা জয়েন করো। না ম্যাম, তাহলে আমরা তো ক্লাস করতে পারলাম না, মিস গেল অনেক কিছুই। শেষে একটু ঢুকতে পারলাম। শেষে ঢুকতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আসলে কি বলবো তোমাদের, ম্যাম ক্লাসটা রেকর্ড করা হয়েছে, কারো লাগলে নিয়ে নেবে। এই ক্লাস রেকর্ড করা কি খুব জরুরি ছিল? না ম্যাম, অনেকের লাগে তো, অনেকে চায় তখন। সমস্যা নাই, আমরা আবার রিপিট করব। এই রিপিট করব বলতে, আমি তো অফলাইনে ইনশাআল্লাহ ক্লাস নিব তোমাদের। অফলাইনে ক্লাস নেওয়ার সময় তোমাদের আবার আমি যা পড়িয়েছি আগে থেকে সেগুলো একবার তো অবশ্যই দেখাবো, তার সাথে আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও দেখাবো। ওকে, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, এখন কে কথা বললা, কে আসছো পরে? জি ম্যাম, আমি পড়ে এসেছি ম্যাম। আচ্ছা, আর আবার অনেকে মনে হচ্ছে যে চলেও গেছে, ম্যাম বকবক করতেছিল, ভালো লাগে নাই। এটা বলতে পারতেছি না। তারপরে হচ্ছে তারা চলেও গেছে, সমস্যা নাই, অনলাইনে ক্লাস তো, অফলাইনে ম্যাম ক্লাসেও অ্যাটেন্ডেন্স নেবেন সমস্যা কি? নাই। অ্যাটেন্ডেন্স হচ্ছে পার্টিসিপেন্টের লিস্ট আমি এখানে দেখতেই পাবো, তার সাথে আমার স্ক্রিনশট থাকছে, সেটা দেখে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স ম্যাম ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার অনেকের হচ্ছে ম্যাম রিনেম করা নাই। আইডি দিয়ে রিনেম করা নাই? না। আচ্ছা, তারা হচ্ছে আইসা আমারে বললে যে কার কার প্রবলেম আছে। ঠিক আছে, আর নেক্সট ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ অফলাইনে নিব, সেটা মোস্ট প্রবাবলি ছুটির পরে। ছুটি হয়ে যাচ্ছে তোমাদের 23 তারিখ থেকে, অনেকে 20, 21, 22 চলে যাবা বাসায়, সমস্যা নাই। শীত বেশি লাগছে যাদের, তারা ছুটির মধ্যে বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে একটু শীতের পিঠা টিঠা খেয়ে আসো। অনেকদিন বাসায় থেকে আসছো, এখন নিশ্চয়ই বাবা মা মিস করছে, এইটার সুযোগ 1 সপ্তাহ। আর তারপরে এসে আর বাড়ি যাবা না, পরের বছর এসে আর বাড়ি যাওয়া যেন হ্যাঁ না যাওয়া লাগে। ইচ্ছা হবে না। হ্যাঁ, তোমাদের সামনে অনেকগুলো পড়াশোনা, অনেক চাপ থাকবে, তো তখন আর অত যেতে পারবে না, এটাই সুযোগ। শীতের পিঠা টিঠা খেয়ে আসো বাসা থেকে গিয়ে। যাদের বাসা দূরে তাদের জন্য জানি না কেমন হবে। তোমাদের কি কোনো ফরেন স্টুডেন্ট আছে? আমার এখন মনে হলো একজন ছিল, ম্যাম একজন ছিল, ও ম্যাম ক্লাসে ছিল। নেপালে চলে গেছে তো, ও মনে হয় না জয়েন করছে। আচ্ছা আচ্ছা, নেপালি হলে সমস্যা নাই, তো বুঝার কথা। হ্যাঁ ম্যাডাম, বাংলা বুঝে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করি। তোমাদের যাদের যা কনফিউশন আছে আমাকে জানাবে, নেক্সট ক্লাসে যখন দেখা হবে বলবে, পারলে সাথে সাথেই বলে দিব, আর না পারলে তো সময় নেব। আর গুগল তো সবার জন্য ওপেন, তাই না? সবাই মিলে শিখবো, সমস্যা নাই। আর আগাছা আমরা খুব ভালো করে শিখবো, খুব ভালো করে শিখবো, অবশ্যই শিখবো। জি ম্যাডাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, ছুটি সাবধানে থাকো, ঠান্ডার মধ্যে সাবধানে থাকো। ইনশাআল্লাহ পরের বছরে দেখা হবে। এই বছর শুধু না, 2020 থেকে 21 সবার জন্য একটা অন্যরকম সময় গেছে। তো 21 শেষ হয়ে যাচ্ছে, যেন 21-এর সাথে সাথে সবকিছু, সব অশুভ যেন শেষ হয়ে যায়। 22 সাল যেন আমরা খুব সুন্দর মতো শুরু করতে পারি। তোমাদের সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো যাতে ভালো মতো শেষ করে এসে আবার তোমাদের সাথে হচ্ছে যে দেখা হয় ভালো মতো। ঠিক আছে জি ম্যাডাম, ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাম, আমাদের হচ্ছে এভারেজ উইট কি ম্যাম 70টার মতো লাগাইলে হবে? 70টা থেকে 80টার মধ্যে? হ্যাঁ, অবশ্যই। তুমি কোন স্যারের গ্রুপে? শফিক স্যারের। শফিক স্যার কয়টা লাগাতে বলেছেন?
মিনিমাম 70 থেকে 80। ম্যাম মিনিমাম Good. 80 বলছিল। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার এখানে যে বি ই এবং এইচ গ্রুপ আছে, আমি তোমাদেরকে 60 to 65 বলেছিলাম। হ্যাঁ, তাহলে তোমাদের জানা হয়ে গেল যে এই ইনফরমেশনটা তোমাদের জন্য, তাই 80 ধরে রাখো, মোর দেন 80 হলে বেটার। আমি ওদেরকে আমার একটা অনেক পুরনো অ্যালবাম দেখিয়েছি আমার এক স্টুডেন্টের, মানে আমার প্রথম 2-1 এর ব্যাচের ফার্স্ট কালের। তো ওর অ্যালবামটা আমি তোমাদের প্রতিবারই দেখাই। তো এবার আমি ওদেরকে বলেছি যে আমার 3 গ্রুপ থেকে যেন আমি একটা বা দুটো নিতে পারি, যাতে সেই অ্যালবামটা আমি পরবর্তী আরো 10 বছর দেখাতে পারি। এটা আমার ইচ্ছা। হ্যাঁ, এখন ওরা ম্যাম আমাকে এতগুলো উইট ম্যাম ভালো পাওয়া অ্যালবাম যাচ্ছে দিতে না পারে। এই সিজনে। ম্যাম এখন এই তো সিজনে বর্ষাকাল পাবো ম্যাম, এখন তো তো। পাওয়া যাচ্ছে না উইট। কি কাল? বর্ষাকালে উইট বেশি পাওয়া যায় ম্যাম। কাই কইছে রে বাপ? ম্যাম আমাদের 70 এর মধ্যে হলে ম্যাম ভালো হতো। উইডের ওয়েব লিংক যে দিতে চাইলেন। হ্যাঁ, ওয়েব লিংক এখানে দিয়ে দিব। জি ম্যাম আচ্ছা, আমি দিয়ে দেন। ক্লাসে তোমাদের দেখিয়ে দেব। আচ্ছা ওকে, ওয়েট আমি দিয়ে দিই। ম্যাম দিয়ে দেন, আমরা কপি করে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপাতত তোমাদের একটা লিংক আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু আগাছা আছে বোধহয় 113টার মতো, বা যে কয়টাই আছে তোমরা এগুলো দেখবে। হ্যাঁ হ্যাঁ, 113টাই। এটা হচ্ছে শেরে বাংলার একজন টিচার, নাম হচ্ছে মির্জা হাসানুজ্জামান। হ্যাঁ, ওনার পার্সোনাল একটা ওয়েবসাইট। আমি তোমাদের লিংকটা দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এটা দেখো আপাতত। আর আমি তোমাদের প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম যে তোমরা যদি আমাকে প্রোভাইড করতে পারো যে তোমাদের জানা কিছু, যা অনেকেই আছে খুব ভালো ছবি তুলতে পারি। হ্যাঁ, মানে আমি পার্সোনালি ছবি তুলতে খুব পছন্দ করি, ফটোগ্রাফি আমার ম্যাম hobby। উঠাইছিলাম কিছু ছবি, আপনি এরপর তো আর ক্লাস হইলো না। এরপর তো আর ক্লাস হয়নি, তাই না? তো তোমাদের যাদের যা সংগ্রহ আছে সুন্দর করে ছবি তুলবে, এবং ছবি তোলার সময় তোমাদের টার্গেট থাকবে যে ওই ভালো করে যেন আগাছার গাছটা বোঝা যায়, তার সাথে পসিবল হলে সেটার ইনফ্লোরেসেন্স বা ফ্লাওয়ার। ঠিক আছে, অনেক সময় হচ্ছে একই ধরনের আগাছা অনেকগুলো থাকে, কিন্তু ইনফ্লোরেসেন্সটা দেখে বোঝা যায়, বা ফুলের ক্যাটাগরিটা কিরকম ওটা দেখে ডিফারেন্স করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে চেষ্টা করবে ইনফ্লোরেসেন্সটা সহ নেয়ার, এবং আমরা চেষ্টা করব যে তোমাদের ব্যাচ দিয়ে যদি পসিবল হয় যে আমরা একটা ভালো সমৃদ্ধ কিছু আগাছার ছবি তোমাদের পরবর্তী জেনারেশন যারা তাদের জন্য ওপেন করে দেয়া, তোমাদের ব্যাচের জন্য থেকে যাবে সেটা। ঠিক আছে? কে আশিক মেসেজ দিয়েছো? কে? আসসালামু আলাইকুম ম্যাম। ক্লাস থেকে বের হয়ে গেছিলা? জি ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, এখন আছো? জি ম্যাম। ম্যাম কি নাম তোমার? নাফিস? ম্যাডাম আমিও বের হয়ে গেছিলাম। আশিকুল ইসলাম নাফিস। আর কে বের হয়ে গেছিলা? ম্যাম আমি শাহিদুজ্জামান। সত্যি করে বলো দেখি, নেটওয়ার্ক জন্য চলে গেছেন নাকি ম্যামের বকবকানি শুনতে ভালো লাগে না? কোনটা? ম্যাম লিংকটা কি দিয়েছেন ম্যাম? হ্যাঁ দিয়েছি, পাওনি তোমরা? নেটওয়ার্কের জন্য বের হয়ে গেছিলাম। ম্যাম এখনো তো পাইনি এখানে। এই আমি বোধহয় হচ্ছে ওয়েট চ্যাট বক্সে আসে নাই ম্যাম। ওয়েট কেন আসেনি সেটা নাজিয়া বুঝতে পেরেছে। উই গট ইট হ্যাঁ ম্যাম। ম্যাম এখন পাচ্ছো? পাইছি ম্যাম। আচ্ছা আচ্ছা, আরেকজনের নাম কি? এটা নাজিয়া আফরোজ। নাজিয়া আফরোজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ঠিক আছে, তো তোমাদের সাথে ক্লাস করে আমারও ভালো লাগলো। আর মহসিন আক্তারের নাম কি?